গুড ইভিনিং। শোনা যাচ্ছে ঠিকঠাক, দেখা যাচ্ছে ঠিকঠাক? গুড ইভিনিং সবাইকে। দেব, শুভম, কার্তিক, সৌভিক, রথীন্দ্র, উৎসব, অনন্যা, সূর্য, সুমন, শ্যাম, অল ক্লিয়ার? অয়ন, শ্রীদীপ, আবির, অনেক নাম চেনা, দেবজিৎ, মানে আগেও আমার ইউটিউব লাইভেও তারা কোনো না কোনোভাবে এসেছে, কমেন্ট করেছে, আমাকে মেসেজ করেছে। তমজিৎ, শুভম, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, ওয়েলকাম, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু রাখি ম্যাম কেমিস্ট্রি অ্যাপ্লিকেশন, যেখানে তোমরা রয়েছো এই ব্যাচে WBJEE 2026 ক্র্যাশ কোর্স অনলি কেমিস্ট্রি, অনলি কেমিস্ট্রি, অনলি কেমিস্ট্রি। এবার আজকে প্রথম লেকচারটা আমরা শুরু করছি অ্যাটমস, মলিকিউলস অ্যান্ড কেমিক্যাল অ্যারিথমেটিক দিয়ে। অ্যাটমস, মলিকিউলস অ্যান্ড কেমিক্যাল অ্যারিথমেটিক দিয়ে একটু ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্টুডিওতে একটু কাজ চলছে, কোনোভাবে লাইট বা ক্যামেরা একটু হয়তো অন্যরকম ছবি আসতে পারে, কিন্তু সেটা আগামী কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, হয়তো আর একটু টাইমও লাগতে পারে, বাট আমার মনে হয় এমনিতে বোঝার মতো সবকিছু চলছে বা হয়তো ঠিকঠাকই চলছে, সেটা তোমরা বলতে পারবে। আর বাকি নোটস তো একদম নিট অ্যান্ড ক্লিন তোমরা পেয়েই যাবে আফটার ক্লাস, ঠিক আছে। নেক্সট এটা বলার যে এখনো পর্যন্ত WBJEE 2026 এর ইনফরমেশন বুলেটিন দেয়নি, হ্যাঁ কি না দিয়েছে? ইনফরমেশন বুলেটিন যেটা দেওয়া হয় সেখানে পুরো সিলেবাস থেকে আরম্ভ করে A to Z এভরি ইনফরমেশন সব ওখানে থাকে। যেহেতু 2026 এরটা এখনো আসেনি, আমাকে হ্যাঁ চ্যাটে জানাতে থাকবে, হ্যাঁ সব করানো হবে। শুভম, ওয়েট, আজকে আমরা শুরু করছি, একটু প্রথম দিকে আমার কিছু বক্তব্য থাকবে, সেটা তোমাদের শুনতে হবে। তো যেহেতু এখনো আমাদের ইনফরমেশন বুলেটিন পাওয়া যায়নি, কিন্তু তাতে অসুবিধা নেই, সিলেবাস তো একই থাকবে, এটাই আমরা এক্সপেক্ট করছি। তবে হ্যাঁ, অনেক সময় আমাদের এক্সপেকটেশন চেঞ্জ, যেরকম দেখো এপ্রিলের লাস্টে হবে এরকমটা ভেবে আমি সপ্তাহে 3টে ক্লাস দেব এই অনুযায়ী ক্র্যাশ কোর্স, যাতে যতটা সম্ভব তোমাদেরকে আমি কন্টেন্ট দিতে পারি, প্র্যাকটিস করাতে পারি, সেইভাবে 3টে ক্লাস পার উইক শিডিউল করে দিয়েছিলাম। কিন্তু তারপরেই আমরা দেখলাম না, 1 মাস পিছিয়ে গেছে। তো যাই হোক, আপাতত 3টে ক্লাসই আমাদের হবে, কোনো চাপ নেই, আমি যেরকমটা বলেছি। তারপরে এপ্রিল পরে আমি দেখছি কোনোভাবে কি করা যায়। বা সব থেকে বড় কথা, আমি তোমাদের এটাও ব্যাচ লঞ্চের সময় বলেছিলাম যে দেখো 3টে ক্লাস হবে, আমি 2 ঘন্টা বলছি, প্রয়োজনে আরো বেশিক্ষণ নিতে পারি। তো যেহেতু 1 মাস সময় বেশি পাওয়া গেছে, সেক্ষেত্রে আমরা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে ক্লাসটাকে রাখতে পারি, এটা হচ্ছে ব্যাপার। এবারে 2025-এর যেরকম শিডিউল, যেরকম ইনফরমেশন বুলেটিনে সিলেবাস রয়েছে, সেই অনুযায়ী আমরা এই চ্যাপ্টারটা, কেমিস্ট্রি শুরুই হচ্ছে এই চ্যাপ্টারটা দিয়ে, অ্যাটমস, মলিকিউলস অ্যান্ড কেমিক্যাল অ্যারিথমেটিক। অ্যাটমস, মলিকিউলস অ্যান্ড কেমিক্যাল অ্যারিথমেটিক, যেটা মোদ্দা কথায় হচ্ছে মোল কনসেপ্ট, আর কিছুই নয়। অ্যাকচুয়ালি মোল কনসেপ্ট বা রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা, এই যে চ্যাপ্টারটা তোমরা ক্লাস 11-এ প্রথম সেমিস্টারে পড়ো, সেটাই হচ্ছে এই চ্যাপ্টারটা, আর কিছু না, আলাদা করে কিছু না। আচ্ছা, টি শার্ট আমরা পাবো কিনা জিজ্ঞেস করছে, পরবর্তীতে তোমাদের রেজাল্ট সেটা বলবে, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, গরম লাগছে, একটু এসিটা কমিয়ে নি। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো পরে দেখছি, তার আগে কিছু বলার আছে। আমার একটু কাশি হয়ে আছে, ভালো আরো হতে চাইছে না, তো যাই হোক, কাশিটা থাকতে চাইছে থাক, অসুবিধা নেই, ঠিক আছে, তোমরা একটু অ্যাডজাস্ট করো, বিরক্ত হয়ে একদিন নিজেই চলে যাবে কাশিটা, ঠিক আছে। তোমরা যেও না কোথাও, আমি আছি তোমাদের সাথে। প্রথম দিন আমি যেটা তোমাদের বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এই প্রস্তুতিটা অসম্ভব নয়। এই মুহূর্তে তোমরা যে 70 দিন, আমি 70 ডেজই বারবার বলছি, ঠিক আছে, 70 ডেজই বারবার বলছি, কারণ ওই এক্সট্রা 5-7 দিন যদি বেশি হয় কম হয় সেই জায়গায় যাচ্ছি না। এই প্রস্তুতিটা 70 দিনে করা, মানে আফটার এইচএস এর পর থেকে নিশ্চয়ই যারা লক্ষ্য যদি WBJEE থেকে তারা প্রিপারেশন শুরু করেছো, কিন্তু এটা অসম্ভব নয়, কিন্তু ভীষণ পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্কটা বিশাল করতে হবে। তোমরা ভাবতে পারছো না আমি ঠিক কি বলতে চাইছি। আমি তোমাদের এক একটা কোয়েশ্চেন দেখাবো, অ্যাপ্রোচ বলবো, কিছু প্রশ্ন সহজ সোজা সাপটা মনে হবে এইরকম প্রশ্ন, একটা কোয়েশ্চেন তোমাকে দিয়ে দেওয়া হলো, একটা পুরো কোয়েশ্চেন পেপার, তুমি নিলে 5-7 ঘন্টা, পারলে সবই, কিন্তু ওখানে সেটা ম্যাটার করছে না। ওখানে তোমার টাইমের মধ্যে করা, অ্যাকিউরেসি মেনটেন করা এবং নেগেটিভ কম খাওয়া,
এই তিনটে জিনিসকে মাথায় রেখে তোমাকে কিন্তু সলভ করতে হবে। সেই জন্য শুধুমাত্র তুমি পারছো আর তুমি রিল্যাক্স আছো সেটা নয়, এই হার্ড ওয়ার্কটা ঠিক কিসের উপরে করতে হবে, যা তুমি জানো, যা তুমি কন্টেন্টের কনসেপ্ট ক্লিয়ার করেছো সেটার উপরে কোয়েশ্চেন অ্যান্সার হিউজ প্র্যাকটিস। আমি রোড ম্যাপেতেও বলেছিলাম প্র্যাকটিস শুধু লিখিনি, আমি বলছি হিউজ প্র্যাকটিস। হিউজ মানে প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। একেবারে সবকিছু মানে তুমি কোয়েশ্চেনটা পড়বে অবশ্যই, কিন্তু ততক্ষণে তোমার মাথায় ক্লিক হতে থাকবে, এই লেভেলে তোমার প্রিপারেশনটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবং সেইটা তোমরা পারবে, এই মনের জেদটা নিজেদের রাখতে হবে। হ্যাঁ ম্যাম আমি পারবই, করে দেখাবই। আমি শুধু কেমিস্ট্রি গাইড করব, কোথাও না কোথাও তোমরা ফিজিক্স ম্যাথ করবেই, নো ডাউট। তো যেটাই করো তিনটেই ঠিক রাখতে হবে, তবে তুমি ভালো স্কোর ভালো র্যাঙ্কে আসতে পারো। এই নিজের জেদটাকে বজায় রাখতে হবে। 1 বছর ধরে তো করতে হবে না, এই কয়েকটা দিন, মাত্র 70 দিনের কথা এখানে বলা হচ্ছে যে হ্যাঁ ম্যাম এই 70টা দিন আমি এইভাবেই করব, 12 থেকে 14 ঘন্টা আমি স্টাডি করব, এবং ক্লাসের বাইরে গিয়ে যতটা স্টাডি করা সম্ভব, প্র্যাকটিস করা সম্ভব সেগুলোকে করতে হবে। ক্লাস চলাকালীন একদম নোটস সেইভাবেই করে নিতে হবে, একদম ছোট করে সামারি করে ফর্মুলা ট্রিক সবকিছু একেবারে বারবার কোয়েশ্চেন অ্যাপ্লিকেশন করে করে নিজেকে আয়ত্ত করে নিতে হবে। এই একদম মোটিভেশনটা, সেলফ মোটিভেশনটা নিজের মধ্যে যেন থাকে। 1 সপ্তাহ বাদ 1 সপ্তাহ তুমি, আমি যদি বলি প্রত্যেকটা দিন তোমার সমান যাবে না, একদিন তুমি ফুল এনার্জিতে থাকবে, একদিন লো এনার্জিতে থাকবে, একদিন বাড়িতে অনুষ্ঠান থাকবে, একদিন পাশের বাড়িতে অনুষ্ঠান থাকবে, একদিন পাড়ায় অনুষ্ঠান থাকবে, একদিন মনে হবে না আজকে একটু ল্যাদ খাই, কালকে না হয় হবে আজকে হাই উঠছে, কালকে গলা ব্যথা করছে। কিন্তু সবকিছুর উপরে গিয়ে যদি তোমার লক্ষ্য স্থির থাকে তাহলে কিন্তু তুমি সেটাকে করে দেখাতে পারবে। আর সেই জেদটা নিজের মধ্যে রাখতে হবে। এটা অসম্ভব নয়, কিন্তু এটা একটু পরিশ্রমের উপর ডিপেন্ড করছে, যে যতটা পরিশ্রম করবে সে ততটা এগিয়ে যাবে। এবং এইচএস দিতে দিতেই তারপরেই ডাব্লিউবিজেই দিয়ে ক্র্যাক করছে এরকম ভুরি ভুরি এক্সাম্পল আমাদের আশেপাশে রয়েছে, প্রিভিয়াস ইয়ারগুলোতে রয়েছে। তাই অসম্ভব নয়, অসম্ভব বললে চলবে না। ঠিক আছে? ভিডিওটা দেখতে দেখতে 2x এ কিভাবে দেখবো, যে পর্যন্ত আমি পৌঁছইনি তুমি নিজে সেই পর্যন্ত কি করে পৌঁছবে। ভিডিওটা হয়ে যাওয়ার পরে তুমি ব্যাক থেকে যদি শুরু করো তখন তুমি 2x করতে পারো। আমি যদি আগে না কথা বলি তাহলে তুমি ভিডিওতে কি দেখবে বলো। আচ্ছা এবারে এই চ্যাপ্টারের কিছু বেসিক জায়গা যেগুলো আমি আলাদা করে লিখে আনি। একজন আমাকে কমেন্ট করেছিল ম্যাম ছায়ার বইটা কনসেপ্টের জন্য পড়তে পারি, হ্যাঁ পড়তে পারো। তুমি যে টেক্সট বুক পড়েছো তুমি সেই টেক্সট বুকটা পড়তে পারো, শুধু এই জিনিসগুলো খেয়াল রাখবে অনেক সময় অনেক বইতে কিছু সিলি মিস্টেক থাকে, কিছু টাইপিং মিস্টেক প্রিন্টিং মিস্টেক থাকে, যেগুলো আমি বরাবরই পড়াতে পড়াতে বলে দিই। তো সেই জিনিসগুলো নিশ্চয়ই 11-12 পড়েছো মানে তোমার জানা আছে, তাই কোনো রকমের ভুল তথ্যকে মাথার মধ্যে গেঁথে নেবে না, নিজের লজিক অ্যাপ্লাই করবে। সেকেন্ড থিং, যারা এনসিইআরটি পড়তে চাইছো কোনো অসুবিধা নেই, ইংরাজি আর বাংলা দুটোতেই ল্যাঙ্গুয়েজে প্রশ্ন থাকবে, কিন্তু যদি কোনো জায়গায় বাংলায় ভুল থাকে এবং তুমি বাংলা পড়ে উত্তর করে এসেছো ইংরাজিতে ঠিক থাকে তাহলে কিন্তু ইংরাজিটাকেই সঠিক বলে ধরা হয়, এরকমটা আগেও দেখা গেছে। তাই ইংরাজি টার্মগুলো জানা খুব দরকারি, কোথাও কনফিউশন থাকলে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা চেক করে নিতে পারো। ঠিক আছে? আমি ইংলিশে প্রশ্ন আনবো, আমি বাংলাতেও ব্যাখ্যা করে দেবো কি বলতে চাইছি। ঠিক আছে? আচ্ছা, ডাল্টনের অ্যাটমিক থিওরি, গে লুসাকের গ্যাস আয়তন সূত্র, অ্যাভোগাড্রোর প্রকল্প হাইপোথিসিস, এই যে থিওরি বেসড বিবৃতিগুলো সেইগুলো কিন্তু নিজেরা একটু পড়ে নেবে। আমি একটু বলে দিই, ডাল্টনের পরমাণুবাদের যে মেন পয়েন্টগুলো একবার রিড করলে সেখান থেকে ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা উঠে আসছে যে ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব অনুযায়ী পরমাণু অবিভাজ্য, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি যে না, পরমাণুকেও ভাঙা যায় এবং পরমাণুকে ভেঙে আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনেকগুলো কণা পাওয়া যায়, যার মধ্যে মূল 3টি কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যাদেরকে নিয়ে আমরা আরো ডিটেলসে স্টাডি করে থাকি অ্যাটমিক স্ট্রাকচার। মিটে গেল? তো ওই বিবৃতিগুলো দেখো, স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন আসে না তা নয়, ওই যে 2 নম্বরের প্রশ্ন থাকে, মাল্টিপল অপশন কারেক্ট থাকে, সেখানে বিভিন্ন ভাবে কিন্তু একটা কনসেপ্টের উপর অনেকগুলো স্টেটমেন্ট কারেক্ট হবে সেরকম প্রশ্ন আসে।
ডাইরেক্টলি এরকম প্রশ্ন না এলেও যেই মেনে কিন্তু এসেছে। তাই বিবৃতিগুলো একবার রিড করে রাখবে, ভীষণ বেসিক জিনিস, আসার সম্ভাবনা ডাব্লিউবিজি এর ক্ষেত্রে কম হলেও ইগনোর করো না, কিছুই না, জাস্ট রিড করে রাখা, আর কিচ্ছু না, ঠিক আছে। গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে কি বলছে? গেলুসাকের গ্যাস আয়তন সূত্রে বলছে ধরো H2 2H2 গ্যাস, তার সাথে O2 গ্যাস, সেখান থেকে 2H2 জল তৈরি হচ্ছে। আমরা বলছি সবাই গ্যাসীয় অবস্থায় রয়েছে। তো যখন বিক্রিয়ক পদার্থ সরি যখন বিক্রিয়ক পদার্থগুলো গ্যাসীয়, তখন আমরা বলছি যে তারা আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এখানে 2H2 কে আমরা কি বলছি, 2 আয়তন হাইড্রোজেন গ্যাসের সাথে 1 আয়তন অক্সিজেন গ্যাসের বিক্রিয়া হচ্ছে, এবং এখানে আমরা দেখছি যে 2 আয়তন যদি উৎপন্ন বিক্রিয়াজাত পদার্থটাও গ্যাসীয় হয়, বিক্রিয়কও গ্যাসীয়। বিক্রিয়ক মানে কি? বিক্রিয়ক মানে হচ্ছে, এক মিনিট, বিক্রিয়ক মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। ম্যাম আমার নাম্বার স্ক্রিন শো করছে না, তোমার চ্যাট দেখতে পাচ্ছি সত্য, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তোমার চ্যাট আমি দেখতে পাচ্ছি, আমি সবার চ্যাট দেখতে পাচ্ছি, অভিজিৎ, অর্ণব, অঙ্কুর, সন্দীপ। খাতায় নোট করবো একদম, খাতা পেন আমার সঙ্গে থাকবে, ঠিক আছে। পরের কোনো সময় নেই, এটা ক্র্যাশ কোর্স, পরের কোনো সময় নেই। আর একটা কথা, ভালো কথা মনে করিয়েছো, সেটা হচ্ছে এই চ্যাপ্টারটার 2টো লেকচার শিডিউল করা হয়েছে। জেনারেলি ক্র্যাশ কোর্স মানে সময় কম, যত বড় লেকচারই হোক তাতে যত সহজে সংক্ষেপে আমরা একটু ব্রিফ ডিসকাশন কনসেপ্টের উপর করব, তারপরে যত খুশি প্রশ্নোত্তর প্র্যাকটিস করব। কিন্তু আমি প্রথম চ্যাপ্টারটাকে দুভাগে ভাগ করেছি শুধুমাত্র, তোমরা দেখবে যে কোনো ক্ষেত্রেই প্রথমেই ছোটা যায় না। কোনো ট্রেন যখন স্টেশন থেকে ছাড়ে তখন ধীরে ধীরে সে স্পিড আপ করে, এই ধীরে ধীরে স্পিড আপের জন্য এই প্রথম লেকচারটা দুটো ভাগ করা হয়েছে, আদারওয়াইজ এই চ্যাপ্টারটা একটাই করা কথা। এই চ্যাপ্টারটা আমি যদি এক্ষুনি একবারে পড়িয়ে চলে যেতাম তাহলে প্রথম কথাই প্রথম দিকের এত কথা বলা সম্ভব হতো না। দ্বিতীয় কথা, প্রথম ক্লাসের পরই তোমাদের অনেকের মাথা ঘুরতো, উরি বাবা ম্যাম এত কথা একদিনে বলে চলে গেলেন, এরপরে কি হবে। প্রথম লেকচার দুটো পার্টে করাচ্ছি, মেন্টালিটি এরকম রাখবে যে এর পরে আরো অনেক কনসেপ্ট একটা ক্লাসে আমাদের কভার করতে হবে, এবং ক্লাস হয়ে যাওয়ার পর দ্বিগুণ 3 গুণ 4 গুণ কাজ তোমার নিজের থাকবে সেটার উপর প্র্যাকটিস করা, ঠিক আছে, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিতে থাকো যে আমরা #রান উইথ রাখি, আমরা খুব জোরে দৌড়বো, জাস্ট আমরা স্পিডটা আজকে সবাই ছাড়ছি, শুরু করছি, নিতে শুরু করছি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? নতুন সবাই এখানে? আচ্ছা, তাহলে যদি গ্যাসীয় বিক্রিয়কগুলো বিক্রিয়া করে গ্যাসীয় বিক্রিয়া যাতে উৎপন্ন করে, তাহলে দেখো এখানেও আমরা বলছি 2 আয়তন H2 গ্যাস উৎপন্ন হয়েছে, আমরা সবাইকে এখন গ্যাসই বলছি, ঠিক আছে। তাহলে এরা আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করেছে, এবং বিক্রিয়াজাত পদার্থও যদি গ্যাসীয় হয় তাহলে সেও বিক্রিয়কের সঙ্গে সরল অনুপাতে থাকবে, প্রোভাইডেড দ্যাট টেম্পারেচার প্রেসার সেম থাকবে অর কনস্ট্যান্ট থাকবে। টি অ্যান্ড পি, টেম্পারেচার এন্ড প্রেসার, সম চাপ এবং উষ্ণতা এখানে মেনটেন হবে, এবং আয়তনের সরল অনুপাত মানে কিছুই না, 2:1:2, এটা হচ্ছে আয়তনের সরল অনুপাত। এটা ম্যাম কি লিখলেন আপনি এতক্ষণ ধরে? এটা আমরা লিখলাম গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র, বা এই যেটা লেখা রয়েছে গে-লুসাকস ল অফ গ্যাসিয়াস ভলিউম। জাস্ট জিনিসটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম, ঠিক আছে, এত ঘাবড়ানোর মতো কিছু হয়নি। অ্যাভোগাড্রো হাইপোথিসিস, এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে সম চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের সমসংখ্যক অণু বর্তমান থাকে। তার মানে ভি ভার্সেস এন, এন কি, অণু সংখ্যা, নাম্বার অফ মলিকিউল, সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকে। এখানেও কিন্তু টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট থাকবে, এবং এই জায়গা থেকে আমরা পরে গিয়ে যে মোলের সঙ্গে সম্পর্ক সেটা পেয়ে যাব, যে মোল কিভাবে এই মলিকিউলস এর সঙ্গে রিলেটেড, মলিকিউলস মানে অণু, মোল আর যে অণুর মধ্যে যে সম্পর্ক সেটা আমরা দেখব। দেন দেখো অ্যাটমিক মাস, মলিকিউলার মাস, ইকুইভ্যালেন্ট ওয়েট, হ্যান ত্যান অনেক কিছু রয়েছে। এবার আমরা মূল পর্বে চলে যাই, যেটা আমাদের দরকারি, যে ফর্মুলাগুলো, যে ধরনের প্রশ্ন আমরা কিন্তু পরীক্ষায় পেয়েছি। নেক্সট আমরা চলে যাচ্ছি মোল কনসেপ্টের ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা, যে ফর্মুলাটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। বোঝা যাচ্ছে তো নাকি? বোঝা যাচ্ছে তো? এখনো কিন্তু কিছু শক্ত কঠিন কিছু বলিনি।
হ্যাঁ রেকর্ডেড থাকবে, রেকর্ডেড অবশ্যই থাকবে। আমি জানি না যে লাইভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই থাকবে নাকি কিছুক্ষণ টাইম নেবে, সেটা দেখতে হবে। আমিও এই অ্যাপেতে প্রথমবার লাইভ করছি, তো রেকর্ডেড থাকবে। আমরা তো টেস্ট করলাম না, সেদিন যখন টেস্ট করলাম সঙ্গে সঙ্গে আমি তারপরেই রেকর্ডেড চালিয়ে দেখতে পেরেছিলাম, তো সঙ্গে সঙ্গেই পেয়ে যাবে। রেকর্ডেড থাকবি, কোনো চাপ নেই, কোনো কারণে জয়েন হতে না পারলে রেকর্ডেড থাকবে, ঠিক আছে? থাকবেই থাকবেই, এই তো আমাদের অ্যাডমিন বলে দিয়েছে, ঠিক আছে থাকবেই থাকবে। মোল কনসেপ্টের ফর্মুলা নাম্বার অফ মোলস, এন কি, এন হচ্ছে স্মল এন দিয়ে লিখছি, নাম্বার অফ মোলস সমান হচ্ছে মাস বাই মলিকিউলার মাস সমান হচ্ছে এন নট। এন নট লিখতে পারো বা তুমি শুধু এন লিখতে পারো। আমি যেহেতু এখানে এন বলতে মলিকিউলস বুঝিয়েছি, তো আমি পরের পেজেও এন লিখছি, যে যেটা লিখবে তার উপরে, ঠিক আছে? এন বাই এন, এন এন কি, এন মলিকিউলস আমি সব লিখে দেবো, সমান হচ্ছে ভলিউম অফ গ্যাস ইন লিটার ডিভাইডেড বাই 22.4 লিটার অ্যাট এসটিপি। এই লাস্টের পোর্শনটুকু তখনই ব্যবহার করা যাবে যখন গ্যাসীয় পদার্থের কথা বলা হবে, ইন কেস অফ গ্যাসিয়াস মলিকিউলস, ঠিক আছে? গ্যাসিয়াস মলিকিউলস অর্থাৎ গ্যাসীয় অণুর ক্ষেত্রে আমার মনে হয় ল্যাঙ্গুয়েজ নিয়ে কারোর কোনো ইস্যু হবে না। তবুও যেখানে যতটুকু সম্ভব দুটো মেনটেন করার চেষ্টা করছি, সব জায়গায় পসিবল হবে না, কোনো চাপ হবে না এটার জন্য। আফটার অল তোমরা ডাব্লিউবিজেইতে যাচ্ছ, ল্যাগ এনি ল্যাগ হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না। যার হচ্ছে সে একটু দেখবে, হতে পারে তোমাদের হয়তো ইন্টারনেট কানেকশনে কোনো প্রবলেম হচ্ছে, এখানে ঝমাঝম ওয়াইফাই চলছে, ঠিক আছে? ল্যাগ হচ্ছে না, দুজন বলেছে অঙ্কুশ অ্যান্ড অয়ন, ল্যাগ কিছু হচ্ছে না, একটুখানি নিজেরা চেক করে নাও, ঠিক আছে? আচ্ছা এমটা কি, এমটা হচ্ছে গিভেন মাস, তোমাকে ভর দিয়ে দেবে। এমএমটা কি, এমএমটা হচ্ছে মলিকিউলার মাস, মলিকিউলার ক্ষেত্রে তুমি এটা করছো তাই মলিকিউলার মাস। যদি নাম্বার অফ মোলস কোনো অ্যাটমস এর ক্ষেত্রে বের করা প্রয়োজন হয়, কোনো অ্যাটমস এর ক্ষেত্রে, তাহলে মাস ডিভাইডেড বাই অ্যাটমিক মাস হবে। এম মানে হচ্ছে অ্যাটমিক মাস অর্থাৎ পারমাণবিক ভর, পারমাণবিক ভর, আর মলিকিউলার মাস হচ্ছে আণবিক ভর, ঠিক আছে? আচ্ছা এন কি, এন হচ্ছে নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস। এনে কি, এনে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, that is 6.022 into 10 to the power 23. ভলিউম অফ গ্যাস ইন লিটার তোমাকে গিভেন থাকবে, তোমাকে গিভেন থাকবে, হতেই পারে এগুলো গিভেন, এটা চাইলো, কিন্তু যখন আমরা কোন অঙ্ক ইন জেনারেল মোল বের করতে থাকবো, এইটা দিয়ে ভলিউম দিয়ে যদি মোল বার করতে হয়, ভলিউম দিয়ে, বারবার শুনবে কথাটা, এখানে কোনো ল্যাগ হচ্ছে না, ঠিক আছে? এখানে কোনো ল্যাগ হচ্ছে না, একটুখানি কোনো ল্যাগ হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে? আর দেখো নেটওয়ার্ক ইস্যু কারোর হতে পারে, এখানে কোনো সমস্যা হচ্ছে না। তোমরা, আমি আগেই তোমাদের বলেছি, দেখো এটা প্রথম দিন ক্লাস হচ্ছে, কিছু ইস্যু ছোটখাটো আসতে পারে, বাট আমরা বড় কোনো টার্গেটের দিকে এগোচ্ছি, তো ওই ইস্যুগুলোকে পাত্তা দেবে, ঠিক আছে? বাকি ডাউটস যেগুলো করছে সেগুলো পরে হবে, অভিজিৎ একটু ক্লাসে কনসেন্ট্রেট কর। তো ভলিউম অফ গ্যাস গিভেন থাকলে তবেই তুমি এই 22.4 লিটার দিয়ে ডিভাইড করে মোল বের করতে পারবে, ঠিক আছে? এবং সেটা কখন করতে পারবে, এসটিপি মেনশন থাকলে করতে পারবে, এবং গ্যাসীয় অণুর ক্ষেত্রেই করতে পারবে। ভলিউম তুমি অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে না যদি না তোমাকে গ্যাসের কথা বলে এবং অ্যাট এসটিপি। ভলিউম তুমি তখনই অ্যাপ্লাই করতে পারবে গ্যাস আর এসটিপি, এই দুটো জিনিস যদি তোমাকে বলে দেয়, গ্যাস আর এসটিপি এই দুটো কিন্তু মেনশন করা থাকবে, মেনশন থাকলে তবেই তুমি এই ফর্মুলা ব্যবহার করতে পারবে, এসটিপি এবং গ্যাসের কথা, ঠিক আছে? তো ভলিউম অফ গ্যাস ইন লিটার ধরো তোমাকে গিভেন রয়েছে, এবং সেক্ষেত্রে মোলার ভলিউম, এই যে 22.4 লিটার এটা হচ্ছে মোলার ভলিউম বা মোলার আয়তন, মোলার ভলিউম হচ্ছে 22.4 লিটার অ্যাট এসটিপি,
সমান 22,400 ml, আমি একেবারে ml এ লিখে দিলাম at ST। তাহলে এগুলো হচ্ছে বেসিক জিনিস, প্রথমে লিখে দিলাম, সবার জানা জিনিস, 11-12 পড়ে সবাই এসছে, তবুও অনেকের মনে নাই থাকতে পারে। আমার সাথে সাথে নোট চলবে, আমার সাথে সাথে হাত চলবে, আমি বক বক করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখবো, তোমরা শুধু দেখবে না, সেজন্য নয়, হাত চলতে থাকবে, ঠিক আছে, হাত চলতে থাকবে। এনটা কি? এনটা নাম্বার অফ মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস, এনটা নাম্বার অফ মলিকিউলস, এনটা নাম্বার অফ মলিকিউলস। দাঁড়াও, এনটা নাম্বার অফ মলিকিউলস, চলো ঠিক আছে, এখানে সবার বোঝা গেছে? আগে আমরা একটা প্রশ্ন করি, তারপরে সব জিনিসটা আরো সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবে। এত চাপ নেওয়ার দরকার নেই, চাপ নেবে না, চাপ নিলে জানো তো আরো বেশি চাপে পড়ে যেতে হয়। 2014 প্রশ্নটা এসেছে, কি বলছে ভালো করে পড়বে। The system that contains the maximum number of atoms, maximum number of atoms, এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ কমন, ভীষণ কমন এই ধরনের প্রশ্ন। WBJE এর পরীক্ষায় নাম্বার অফ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস, ম্যাক্সিমাম নাম্বার অফ, শুধু WBJE নেই, অনেক ম্যাক্সিমাম সব পরীক্ষাতে মিলিয়ে মিশিয়ে এই ধরনের একটা প্রশ্ন থাকে। সেখানে ইলেকট্রনও জিজ্ঞাসা করতে পারে, অন্য কিছু গণা জিজ্ঞেস করতে পারে, কিন্তু এই মোল কনসেপ্টের এই জায়গা থেকে প্রশ্নটা কিন্তু খুব কমন, ঠিক আছে। এমনিতে এই চ্যাপ্টারটা থেকে একটা বা দুটো কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছর আসে। এবার অনেক সময় এই প্যাটার্ন থেকে আসে, আরো অনেকগুলো প্যাটার্ন রয়েছে, স্টয়চিওমেট্রি রয়েছে, তারপর কনসেন্ট্রেশনের ওই জায়গাটা রয়েছে, তারপর লিমিটিং রিয়েজেন্টের ব্যাপারটা রয়েছে, তো মিলিয়ে মিশিয়ে আসে। চলো এটা নিজেরা শুরু করো, এটা নিজেরা শুরু করো। ক্লাস কেমন লাগছে, পড়ানো কেমন লাগছে? তোমরা যদিও আগে আমার পড়া কোথাও না কোথাও করেইছো ক্লাস, প্রশ্ন পুরো নোট নাইবা করলে তুমি জাস্ট জিনিসটাকে সলভ করতে শুরু করো না, প্র্যাকটিসটা করো না। নিজেরা সলভ কারা কারা করেছো, আর সলভ না করে কারোর আগে থেকে চেনা ছিল তাই টিক করে দিয়েছি, এইসব কারা করেছো? নিজেরা সলভ কতজন করেছো? সলভ করার টেকনিকটা একটু বলি। ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস, অর্থাৎ সর্বাধিক পরমাণু সংখ্যা, সর্বাধিক পরমাণু সংখ্যা, অনেক সময় অনুসংখ্যাও চাইতে পারে, অণু দিয়ে পরমাণু চাইতে পারে, পরমাণু দিয়ে অনুসংখ্যা চাওয়া যায় না, কারণ অণুর মধ্যে পরমাণু থাকতে পারে, পরমাণু দিয়ে অনুসংখ্যা চাইবে না। আচ্ছা আচ্ছা, চেনা ছিল, এইটাই তো মুশকিল, এই অ্যাপ্রোচটাই ভুল, যে চেনা ছিল তাই উত্তর বলেছি। ক্লাসে আগে উত্তর দিতে পারাতে কোনো আলাদা ক্রেডিট নেই, আসল জায়গায় করে আসতে হবে, ক্লাসে নিজে সলভ করবে, আমি তো কয়েক সেকেন্ড দিলেও তাতে সলভ করার চেষ্টা করবে, বাড়ির প্র্যাকটিস এমন লেভেলে থাকবে ক্লাসে কয়েক সেকেন্ডে একটা কোয়েশ্চেন সলভ করতে পারবে। এবার বলি একটা কথা, সেটা হচ্ছে NH3 একটা মলিকিউলে, ওয়ান মলিকিউল, একটি অণু, ওয়ান মলিকিউল অফ NH3 কটা পরমাণু আছে? অনেক সময় এইভাবে প্রশ্ন করতে পারে যে কটা হাইড্রোজেন আছে বলো, কটা নাইট্রোজেন আছে বলো, এখানে তা বলেনি, এখানে টোটাল নাম্বার অফ অ্যাটমস জিজ্ঞেস করেছে। তো ওয়ান মলিকিউল অফ NH3 তে তিনটে হাইড্রোজেন একটা নাইট্রোজেন, অর্থাৎ চারটে অ্যাটমস টোটাল আছে, ভালো করে বুঝবে। তাহলে ওয়ান মোল NH3 তে কটা অ্যাটম থাকবে? ওয়ান মোল মানেই, কোথাও ওয়ান মোল মানেই হচ্ছে Na নাম্বার অফ মলিকিউলস, Na নাম্বার অফ মলিকিউলস, হ্যাঁ কি না? ওয়ান মোল জিনিসটার মানেই হচ্ছে সবসময় অ্যাভোগাড্রো সংখ্যা, সেই সংখ্যক কণার কথা বোঝাবে। ওয়ান মোল অণু, অ্যাভোগাড্রো সংখ্যক অণু, ওয়ান মোল পরমাণু, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, ওয়ান মোল আয়ন, অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন, ওয়ান মোল ইলেকট্রন, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন। ওয়ান মোল, এই ওয়ান মোল টার্মটা যেখানেই থাকবে অ্যাভোগাড্রো সংখ্যাকে নির্দেশ করবে, ঠিক আছে। আমরা এখানে বলি যে ওয়ান মোল কথাটা যেখানেই থাকবে সেটাই Na সংখ্যক কণাকে নির্দেশ করবে। এবার Na সংখ্যক কণা
বা কণিকা, সেটা কি কি হবে, সেটা কি, সেটা তুমি 1 মোলের পাশে অণু বসালে এখানেও অণু বসবে কণার জায়গায়, আয়ন বসালে এখানেও কণার জায়গায় আয়ন, ইলেকট্রন বসালে কণার জায়গায় ইলেকট্রন, এখানে পরমাণু বসালে এখানেও পরমাণু, যেটা বলবে। যদি বলো 1 মোল তোমার চকলেট, তো এখানে এন সংখ্যক চকলেট বোঝানো হবে। 1 মোল টার্মটাই হচ্ছে, এই 1 মোল টার্মটাই বোঝাচ্ছে যে এন সংখ্যক কণিকা, সে কণিকা মানে কণা। এবারে 1 মোল NH3 মানে এন সংখ্যক মলিকিউলস। এক মলিকিউলে যদি 4টে অ্যাটম থাকে তাহলে এন সংখ্যকে 4 ইনটু Na অ্যাটমস থাকে। আমি একটা কোশ্চেন একটু ডিটেইলসে করাচ্ছি, ঠিক আছে? সাউন্ড কম হওয়ার কথা না, প্রয়োজনে হেডফোন ইউজ করো। আচ্ছা, এবার দেখো এই গ্রামটাকে তুমি মোলে কনভার্ট করতে পারো, বা এক মোল মানে কত গ্রাম হবে। NH3 মানে নাইট্রোজেন হচ্ছে মলিকিউলার মাস 17, নাইট্রোজেন হচ্ছে 17, এই নাইট্রোজেন হচ্ছে 14, টোটাল 17 বেরোবে, আর 3 ইন্টু 1 তিনটে হাইড্রোজেন, টোটাল 17 হচ্ছে মলিকিউলার মাস। তাহলে 1 মোল মানে হচ্ছে 17 গ্রাম NH3। তার মানে আমরা এখান থেকে বলতে পারছি 17 গ্রাম অ্যামোনিয়াতে 4 ইন্টু Na সংখ্যক অ্যাটমস রয়েছে। আমাদের প্রশ্নে বলছে 4.25 গ্রাম অ্যামোনিয়া, তাহলে 4 ইন্টু Na ডিভাইডেড বাই 17 ইন্টু 4.25, এই যে টাইমটা, এই টাইমটা কি সত্যি পাওয়া সম্ভব একটা কোয়েশ্চেনের জন্য? না, একটা কোয়েশ্চেনের জন্য কয়েক সেকেন্ড বরাদ্দ, ঠিক আছে? সুতরাং এত সময় তুমি পাবে না, প্র্যাকটিসটা সেই লেভেলে নিয়ে যেতে হবে। অঙ্কটা সবাই পারবে কিন্তু সঠিক টাইমে পারবে না, বা এটা সঠিকভাবে করতে যে টাইম ইনভেস্ট করলো সে, তার জায়গায় অন্য একজন কম সময়ে করে আরো দুটো এক্সট্রা কোয়েশ্চেন সলভ করে এসেছে। এইখান থেকে কম্পিটিশনটা চেঞ্জ হয়ে যায়, দুজনের রাস্তা আলাদা হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল? এখান থেকে তুমি কি পাবে, এখানে 100, এখানে হচ্ছে 17 দুগুণে 34, 8 5 4 25 100, এটা Na। তার মানে এখানে তোমার নাম্বার অফ অ্যাটমস বেরোচ্ছে Na, সবার Na বেরিয়েছে। আগে প্রসেস আয়ত্ত করো, তারপরে যত প্র্যাকটিস করবে স্পিড তত বাড়বে, নির্ভুল ভাবে করতে পারবে। প্রথমেই তুমি খুব স্পিডে করবে, খুব ট্রিকি ওয়েতে করবে, মুখে মুখে করবে, এসব ভাবার দরকার নেই, সবাই একই রকম লেভেলে নেই। তাই জন্য বলবো প্রথম একটু সময় দাও, সময় হাতে একটু এক্সট্রা পাওয়া গেছে, সেটা ভালো কথা। এটা দেখো, এটা দেখো, তোমাদের যা কারোর কিছু যদি ইস্যু হচ্ছে তোমরা পরে বলবে, ঠিক করা যাবে। আমি তোমাদের প্রথমেই বলেছি স্টুডিওতে একটু কাজ হচ্ছে, আমরা কিন্তু ক্লাস শুরু করে দিয়েছি, কিছু প্রবলেম হলে আমরা পরবর্তীতে সেটা দেখে নেবো, ঠিক আছে? এবার 8 গ্রাম O2, এবার দেখো পরের অপশনটা, এটা হলো 8 গ্রাম O2 মানে কি, অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম, 32 গ্রাম মানে হচ্ছে 1 মোল O2। 1 মোল O2 মানে একটা O2-তে, ডিটেলস আর লিখলাম না, একটা O2 অণুতে দুটো অক্সিজেন পরমাণু থাকে। তাহলে 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যা, তার মানে 2 ইন্টু Na, 2 Na সংখ্যক অক্সিজেন অ্যাটমস থাকবে। তাহলে 32 গ্রামে যদি এটা হয় তাহলে আমরা বলবো যে 32 গ্রামে যদি এটা হয় তাহলে 8 গ্রামে কত, তাহলে 2 Na। এগুলো কিভাবে সলভ করে জানো? এত ঐকিক নিয়মে না গিয়ে 32 থেকে 8 এসছো 1/4 করে, হ্যাঁ কি না, 4 দিয়ে ভাগ করে, তাহলে 2 Na ডিভাইডেড বাই 4 করবে, Na/2 পাবে। Na/2, এটা Na/2 এসছে, এটা Na/2 এসছে, এটা Na/2 এসছে, তমাল শান্তনু গিভেন বাই, হ্যাঁ ডাইরেক্ট ফর্মুলা দিয়েও করা যাবে, আমি প্রথম বোঝাচ্ছি, ডিটেলসে করছি, যে যেটা সুবিধে। আর জানো তো এখানে বিশাল তোমার টাইমের কিছু ডিফারেন্স হবে না, এই পদ্ধতি করো ডাইরেক্ট ফর্মুলা করো, বিশাল টাইমের ডিফারেন্স হবে না। তাই যে কোনো একটা পদ্ধতি যেটা তোমার সুবিধা সেটাকে বারবার প্র্যাকটিস করবে, 10-15টা অঙ্ক সেই পদ্ধতিটাই প্র্যাকটিস করবে, সামান্য একটু আধটু টাইমের ডিফারেন্সও তোমার প্র্যাকটিসের ক্ষেত্রে দেখবে ওটাই তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারছো। O2টা আর একবার বোঝাবো কৌশিকী, ওকে? ঠিক আছে,
O2 তে একটা O2 মলিকিউল, 1 O2 মলিকিউলে দুটো অক্সিজেন অ্যাটমস আছে, হ্যাঁ কি না? তাহলে এক মোল মানেই সেখানে কটা থাকবে? এন সংখ্যক O2 মলিকিউলস। O2 যখন লিখছি সেটা কিন্তু মলিকিউল লিখছি। বারবার ব্যাপারটা বোঝার চেষ্টা করো। O2 যখন আমরা লিখছি তখন মলিকিউল, এক মোল অণুতে কটা, যখন অণুতে পরমাণু, এটা তো অণু ছিল, এখানে পরমাণু। এন সংখ্যক একটাতে দুটো, ঐকিক নিয়ম, একটা O2 অণুতে দুটো অক্সিজেন পরমাণু থাকে। এন সংখ্যক O2 অণুতে 2 × Na। একটা পেনের দাম 5 টাকা হলে 10টা পেনের দাম কত? অনেকটা সেই রকম অঙ্ক, ঠিক আছে? Na/2 সবার এসছে, Na/2 সবার এসছে। যখন লাইভ চলে তখন কি 2x অপশন আসা উচিত না? সেটা সম্ভব প্র্যাকটিক্যালি? লাইভ যখন চলছে তুমি 2x যাবে কোথায়? 2x করে যাবে কোথায়? ভিডিও কমপ্লিট হয়ে গেলে তবে তো সে তাকে স্পিড বাড়িয়ে শোনা যায়। ভিডিও যেটা লাইভ চলছে, লাইভ ধরো খেলা চলছে, কালকে খেলা চলছিল, খেলা চলার সময় তুমি একদম 2x স্পিডে গিয়ে দেখে নিলে ফাইনাল, অথচ খেলেনি তারা, এটা সম্ভব কি বলো? আচ্ছা, 2 গ্রাম H2, 2 গ্রাম H2, H2 মানে কি? H2 মানে 2 গ্রাম, আর 2 গ্রামই দেওয়া আছে, তার মানে 1 মোলই দেওয়া আছে। 1 মোল H2 অণু মানে একটাতে দুটো পরমাণু, তাহলে 1 মোলে 2 × Na সংখ্যক হাইড্রোজেন অ্যাটম, তাহলে এটা 2Na থাকবে, কারণ এখানে 2 গ্রামই লেখা আছে, এটা 2Na থাকবে। আচ্ছা, 4 গ্রাম হিলিয়াম, 4 গ্রাম হিলিয়াম, Na/2 এসেছে, ঠিক আছে। 4 গ্রাম হিলিয়াম, এটা কিন্তু অ্যাটমিক ফর্মেই রয়েছে, মানে পরমাণু রয়েছে। এইগুলো অণু ফর্মে ছিল, মলিকিউলার ফর্মে ছিল, সেখান থেকে পরমাণু দিয়েছি বের করে, এখানে পরমাণুই রয়েছে। এবং 4 গ্রাম হিলিয়ামের অ্যাটমিক মাসই হচ্ছে 4, তাহলে 4 গ্রাম মানে এটা 1 মোলের কথাই বলছি। 1 মোল মানে 4 গ্রাম, আর 1 মোল পরমাণু মানে Na সংখ্যক পরমাণু, Na নাম্বার অফ অ্যাটমস। তাহলে আমরা প্রত্যেকটা অ্যানালিসিস করে যা পেলাম, একটা Na পেয়েছি, একটা হচ্ছে Na/2 পেয়েছি, একটা 2Na পেয়েছি, আর একটা Na পেয়েছি। প্রথমে সবাই অপশন ডি বলেছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি সবাই Na কে যারা এখন জয়েন হবে, হ্যাঁ হোক না, কোনটা বাংলায় অসুবিধা হচ্ছে, কোন ল্যাঙ্গুয়েজটা অসুবিধা হচ্ছে আমাকে বলো, আমি তো বাংলাতে বোঝাচ্ছি এবং ইংরাজি টার্মও লিখছি। মলিকিউল, অ্যাটম, এগুলো তো বাংলা ইংরাজিতে, এগুলোতে প্রবলেম। বারবার বলছি WBJের কোশ্চেনে দুটোই থাকবে, কিন্তু কোথাও যদি কোনো রকম ভুল হয়, একবার এটা হয়েও ছিল কোনো অঙ্কের কোশ্চেনে, তো সেক্ষেত্রে কিন্তু বাংলাটায় ভুল ছিল, কিন্তু চ্যালেঞ্জ হলে ইংরাজিতে ঠিক ছিল এবং সেটাকেই ঠিক বলে ধরা হয়েছিল। তো ইংরাজিটা পড়তে জানতে হবে, টার্ম জানতেই হবে, আর এর পরে গিয়েও ইংলিশ টার্ম তোমার লাগবে। WBJেই তোমার টার্গেট, অ্যাটম মলিকিউলস বুঝতেই হবে। কোয়েশ্চেনের বাংলা সব লিখে দিয়েছি, কোনটা লিখিনি বলো? কোয়েশ্চেনের বাংলা লিখে দিয়েছি, প্রত্যেকটা জায়গাতে বেঙ্গলি টার্ম লিখেছি, কোনটা আর বাংলাতে চাই? বাংলা ভাষা সেটাতেই বোঝাচ্ছি। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, সবকিছু এনে রয়েছে। আর দেখো এনে কে তো এনেই লিখবো, এখানে তো আর অন্য কিছু লেখার নেই। আমি তো বুঝতে পারছি না, এই কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ ইস্যু হওয়ারই কথা নয়, এই কোয়েশ্চেনটা এমন কোনো কোয়েশ্চেনই নয়, ঠিক আছে? তো এখানে এনে দিয়ে 2 গুণ 2 ভাগ, শুধু 1 গুণ আছে মানে এনে, এখানেও এনে। প্রত্যেকটা অপশন আমি তো এখন প্র্যাকটিস করে, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না, তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো না, ধীরে ধীরে বুঝবে। একটা পরীক্ষায় WBJের মতো কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে গেলে প্রশ্নের উত্তর জানলে হয় না, পুরো কোয়েশ্চেনটার পুরো জিনিসটাকে তোমাকে আয়ত্ত করতে হবে, এটা প্র্যাকটিস। তুমি প্রিপারেশন নিচ্ছ, তোমাকে প্রত্যেকটা অপশন প্র্যাকটিস করতে হবে, বুঝতে পেরেছো? তুমি কখনো এক্সপেক্ট করে যাবে না যে এই কোয়েশ্চেনটাই আসবে, অনেক সময় রিপিট হয়। কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো আমি এক্সাম্পল তোমাদের পরে পরে করাতে করাতে বলে দেবো যে দেখো এইটা 2বার রিপিট হয়েছে, এরম আছে। কিন্তু তুমি এটা এক্সপেক্ট করে যাবে না, তুমি প্যাটার্ন প্র্যাকটিস করবে। ম্যাক্সিমাম জনই ভুল করেছিল।
হ্যাঁ দেখো এটা যদি গিভেন মাস বাই মলিকুলার মাস করো 4n তো পাবেই। কেন বলছি, তুমি যখনই এটা থেকে নাম্বার অফ মোলস বের করতে যাচ্ছ গিভেন মাস বাই মলিকিউলার মাস করবে, তখন তুমি এখান থেকে কি পাচ্ছ, প্রথম যদি এটা করো তাহলে তুমি এখান থেকে কি পাচ্ছ, যে এটা হচ্ছে তোমার 25, এটা 4, প্রথম হচ্ছে 4 মোল, এই 1/4 এটা পাচ্ছ। তারপরে কি পাচ্ছ, 1 মিনিট, এরপরে তোমাকে মলিকিউলের মধ্যে 4টে অ্যাটম রয়েছে সেইটা করতে হবে, তবে তাহলেই দেখবে এনে চলে আসছে, 1/4 আসছে এবং 4টে পরমাণু রয়েছে একটা মলিকিউলে, সেই জন্য 4 গুণ করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এই যে ফর্মুলাটা ছিল n সমান মাস বাই মলিকিউলার মাস সমান n/n, এই জায়গাটায় তোমায় কাজে লাগাতে হবে। এটা নাম্বার অফ মলিকিউলস, এবার সেই নাম্বার অফ মলিকিউলসে তোমাকে নাম্বার অফ অ্যাটমস বের করতে বলেছে। জিনিসটা বোঝা গেল? তুমি নাম্বার অফ মলিকিউলসে অ্যাটম বার করতে বলেছে, বোঝা গেছে? সেই জন্য বলছি যদি ডাইরেক্টলি ফর্মুলাতে কারোর অসুবিধা হয় সে এভাবেও ঝটপট করা সম্ভব, প্র্যাকটিস করা থাকলে এভাবেও সম্ভব। ওহো সুস্মিত, প্রথমেরটা Na/4 হবে কোনটা, কিভাবে করলে তুমি বলো? শুধু মাস বাই মলিকিউলার মাস করে বলছো কি? মাস হচ্ছে 4.25, মলিকিউলার মাস 17, পয়েন্ট তুলে তুমি 100 নিয়ে এসছো, 17 দুগুণে 34 আর 5 4 25 100, তাই তোমার মনে হচ্ছে 1/4 এত মোল এসছে, এবং নাম্বার অফ মোল সমান n/na, এবং নাম্বার অফ মলিকিউলস তুমি এইটা পাচ্ছ 1/4, তাহলে নাম্বার অফ কি বলে তোমার হচ্ছে Na/4, হ্যাঁ কি না? 4 ইন্টু n, Na/4, এটা কি? এটা নাম্বার অফ মলিকিউলস। একটা মলিকিউলে 4টে থাকে, একটা ভালো করে বোঝো, জিনিসটা বোঝো, আমি বুঝিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। একটা মলিকিউলে 4টে থাকে, তাহলে এটা নাম্বার অফ মলিকিউলস, এখানে Na/4 সংখ্যক অণু আছে। একটা অণুতে যখন 4টে অ্যাটম থাকে তখন Na/4 সংখ্যক অণুতে 4 ইন্টু Na/4 সংখ্যক অ্যাটম থাকবে, 4 4 কেটে গেলে Na অ্যাটম। এটা বোঝো, আমাকে অণু থেকে পরমাণু করতে হবে তো, তুমি তো নাম্বার অফ মলিকিউলস বের করেছো, আমাকে তো নাম্বার অফ অ্যাটমস চেয়েছে, ঠিক আছে? এভাবে কিন্তু গাড়ি এগোবে না, ঠিক আছে? এভাবে গাড়ি এগোতে পারে না। বারবার বলছি, আজকের ক্লাসের পর ভালো করে এই চ্যাপ্টারটা রিভিশন করবে এবং আমি যা করাবো বারবার শুনবে, কারণ ক্র্যাশ কোর্স এটা, প্রথম কথা। আমাদের হাতে অঢেল সময়ও নেই যে আমরা চাইলেই একটা চ্যাপ্টারকে এত ডিটেলসে করতে পারবো, কিন্তু নিজেকে প্রচুর পরিশ্রম করতে হবে, এই জন্যই প্রথমে বললাম এভাবে কিন্তু হবে না, এগোবে না, ঠিক আছে? আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, সেম টাইপের কোয়েশ্চেন, আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি, সেম টাইপের কোয়েশ্চেন। এখানে কিন্তু নাম্বার অফ অ্যাটমসই চেয়েছে, এবং এটা WBJEE, দেখতেই পাচ্ছ WBJEE 2020 তে রয়েছে লার্জেস্ট নাম্বার অফ অ্যাটমস। তাহলে এখানে কি চেয়েছে আমি বাংলাটা লিখে দিচ্ছি, যে সর্বাধিক পরমাণু সংখ্যা এখানেও চেয়েছে, কিন্তু চেয়েছে অন্যভাবে। 2020-তে এটা এসছে, সব 1 গ্রাম দিয়েছে। তোমাকে পরমাণু সংখ্যাতে যাওয়ার দরকারই নেই, তুমি নাম্বার অফ মোলস করলেই হয়ে যাবে, বোঝা গেল? আমি একটা করে দেখাই, ধরো সিলভার, অ্যাটমিক মাস, সবাই অ্যাটম, এইটা মলিকিউল রয়েছে, তাই বুঝে করবে। পরমাণু চেয়েছে, অণু দিলে অণু থেকে পরমাণুতে যেতে হবে, পরমাণু চেয়েছে না অণু চেয়েছে সেটা লক্ষ্য রাখতে হবে। অ্যাটমিক মাস এটা আমি 108 করে করছি, ঠিক আছে? 108 করে করছি, তাহলে 108 গ্রাম মানেই তো 1 মোল, হ্যাঁ কি না? 1 মোল সিলভার, তাহলে 1 গ্রাম মানে 1 মোল, 1/108 এত মোল সিলভার। এবার তোমার যদি অ্যাটমস দরকার হয়, ভাই দেখো আমরা কি জানি, আমরা জানি 1 মোল মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস, 1 মোল অ্যাটম। ভালো কথা, এইভাবে মেনশন করে দিচ্ছি, তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝে গেছি। 1 মোল অ্যাটমস মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমস। তাহলে তোমার যখন 1/108 মোল অ্যাটম পাচ্ছ, তাহলে Na/108। এবারে দেখো তুমি মোল বের করলেই উত্তর হয়ে যাবে, পরীক্ষার হলে বসে তুমি প্রত্যেকটা অ্যাটম বের করবে না
আর না তো তুমি এনে কে আবার 108 দিয়ে ভাগ করবে, এইসব করার মতো সময়ই নেই। হ্যাঁ, একদম স্মার্ট ওয়েতে জিনিসগুলোকে করতে হবে। তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে মোলটা দেখে নেওয়া ঝটাপট, এর অ্যাটমিক মাস, এর অ্যাটমিক মাস, এর মলিকিউলার মাস, কিন্তু এর মলিকিউলার মাস তুমি 71 বলবে, 35.5 ইন্টু 2, কিন্তু এক মলিকিউলে, একটা মলিকিউল অফ Cl2 সেখানে দুটো ক্লোরিন অ্যাটমস থাকে। এটা নিজেরা সলভ করবে বুঝে বুঝে, এবং এটার ক্ষেত্রে অ্যাটমিক মাস আমরা বলবো 24। তো এইবারে তুমি নাম্বার অফ মোল বের করলেই অ্যাটমটা হয়ে যাবে। মোল যেখানে বেশি তাহলে সেখানে অ্যাটম সংখ্যাও বেশি। এক মোলে যদি অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটম থাকে, 5 মোলে কতগুলো থাকবে? সিম্পল হিসেব বলো, এক মোলে যদি Na সংখ্যক অ্যাটম থাকে, 5 মোলে কতগুলো থাকবে? 5 ইন্টু Na। 10 মোলে 10 ইন্টু Na। তো ভাই মোল, নাম্বার অফ মোল সমান নাম্বার অফ মোল সমান মাস বাই মলিকিউলার মাস, এটা আমরা বের করতে পারি, এবং n বাই Na এটাও আমরা বের করতে পারি। নাম্বার অফ মোল সমান n বাই Na, এইটুকুনি যদি তুলে নিই, এখান থেকে আমরা লিখতে পারি মলিকিউল সমান মোল ইন্টু Na। সুতরাং নাম্বার অফ মলিকিউলস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ নাম্বার অফ মোলস। Na তো সবসময় ফিক্সড, Na কোনোদিন আজ তোমার জন্য একরকম, আমার জন্য একরকম, অন্য কারোর জন্য অন্যরকম তো নয়। Na অলওয়েজ ফিক্সড 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। সুতরাং এইটুকু নিয়ে আমরা দেখছি, এদিকে যখনই মোল বাড়বে নাম্বার অফ মলিকিউলস বাড়বে। এনেটা সবার সঙ্গে তুমি গুণ করলে কি করলে না, অত সময় আমাদের কারোর পরীক্ষা হলে থাকবেই না। এই প্রশ্নটা নিজেরা হোমওয়ার্ক নিজেরা বুঝে করবে, বুঝে করবে। এত সুন্দর সহজ প্রশ্ন যদি না করতে পারো তাহলে কিন্তু প্রবলেম হবে। আমি বলছি আজ রাত তোমার কাছে টার্গেট মোল কনসেপ্ট তৈরি করা, যতটুকু আজ আমি পড়াবো বা তার বেশি। হেভি প্রশ্ন, একদম নেগেটিভ খাওয়ানো প্রশ্ন। 2017 এই প্রশ্ন নেগেটিভ খাওয়ানো প্রশ্ন। খুব সুন্দর করে যিনি প্রশ্ন করেছেন, সেট করেছেন একটা সহজ প্রশ্নকে কিভাবে স্টুডেন্টরা নেগেটিভ মার্কিং খেয়ে আসে। তোমরা করো। মলিকিউলার মাস কিছু জিনিস প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যায়। মোটামুটি একটা আইডিয়া সবার থাকে। এক্স্যাক্ট তোমার ধরো 107 পয়েন্ট সামথিং, 55 পয়েন্ট সামথিং, 56 ধরে করো না। ওই প্রশ্নগুলোর জন্য হয় গিভেন থাকবে খুব ভজকট কিছু হলে, আর বাকি কিছু নর্মালি যেগুলো আমাদের আরো প্রশ্ন প্র্যাকটিসের সময় কাজে লাগবে অলরেডি তোমার মাথায় থাকবে। 11-12 পড়ে এসছো মানে কিছু কিছু মৌলের পারমাণবিক ভর জানা থাকবে, এটুকু এক্সপেক্ট করাই যায়। ঠিক আছে? একবার পড়ে দেবো। আচ্ছা, ভেরি ভেরি গুড, ভেরি গুড। ইন এ ফ্লাস্ক ওয়েট রেশিও অফ মিথেন, মানে ভর অনুপাত দিয়ে দিয়েছে, ভর অনুপাত দিয়ে দিয়েছে মিথেন আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড কত, এই 298 কেলভিন 1 বার, এই প্রেসারে 1:2 ভর অনুপাত দিয়ে দিয়েছে। রেশিও অফ নাম্বার অফ মলিকিউলস, তাহলে বলছে অণু সংখ্যার অনুপাত কত। অণু সংখ্যার অনুপাত আমাকে জিজ্ঞাসা করছে, অণু সংখ্যার অনুপাত কত বলো। বলো। ইংরেজিতে প্রশ্ন থাকুক, বাংলায় প্রশ্ন থাকুক, ঘাবড়ানোর কিছু নেই, আমি সবই পড়ে দেবো, বলে দেবো। তবে পরীক্ষায় কোনো কনফিউশন থাকলে ইংরেজিটা অবশ্যই দেখবে কিন্তু। তাই জন্য একটু একটু প্র্যাকটিসের সময় ইংরেজিটা পড়াটা অভ্যাস করো। আয়রনে তুমি 56 ধরে করো, 55 পয়েন্ট সামথিং, ওখানে তোমার এক্সাক্ট ক্যালকুলেশনের দরকারই নেই, ওরা 56 ধরে করতে পারো। এখানেও সি একজন বলছে, ডি একজন বলছে, এবার আমি করে দিচ্ছি, চলো সময় নষ্ট না করে আমি বলি। সেটা হচ্ছে, আরে দেখো, ভর অনুপাত থেকে অনুসংখ্যার অনুপাত ভালো করে দেখবে। এই দেখো, তাই বলি এই যে মশাটা এসে এখানে লিখে দিয়ে গেছে, তাই বলি আমি কেন লিখতে পারছি না। ঠিক আছে, মশাটাও WBG টার্গেট করে এগোচ্ছে, কোনো অসুবিধা নেই। দেখো আমরা বলছি নাম্বার অফ মোলস সমান মাস বাই মলিকিউলার মাস সমান
মলিকিউলস, নাম্বার অফ মলিকিউলস বাই অ্যাভোগাড্রো নাম্বার, এইগুলো কিন্তু এই শর্ট ফর্মেই হয়। এগুলো যদি আমি এখন বাংলায় লিখি তাহলে কিন্তু এত বড় বড় কথা লিখতে হবে। শর্ট ফর্মে কোনো ফর্মুলা বা ট্রিক্স সেগুলো কিন্তু ওইভাবে লিখে কেউ প্র্যাকটিস করে না। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। এবার আমাদের কি দরকার, আমাদের এইটুকুনি জায়গা এখান থেকে তুলে নিতে হবে। এটা সমান এটা সমান এটা হলে এই দুটোকে তুলে নেওয়াই যায়। মাস বাই মলিকিউলার মাস সমান n বাই n। আমাদের অনুসংখ্যা চেয়েছে, এইটা অনুসংখ্যা, এইটা অনুসংখ্যা, এতক্ষণ ধরে পড়াচ্ছি সবাই বুঝে গেছে এটা অনুসংখ্যা। তাহলে n সমান মাস বাই মলিকিউলার মাস ইনটু n। এক্স্যাক্টলি এইটা করা উচিত। আচ্ছা এবার তুমি বলো, তুমি এত খেটে এনে টেনে গুণ করবে কেন? আলটিমেটলি তুমি রেশিও করবে, এক একজন করবে কিরম বলো তো। এটা ধরে নিলাম 1:2 মানে এটা এক্স, এটা 2x। আরে রেশিও তো এক্স এক্স, আজকে আর নয় কালকে কেটেই যাবে, তো অত খেটে তো লাভ নেই তোমার, কম সময়ে ভালো কাজ করে যেতে হবে। এনে গুণ করবে, করো, তোমার ইচ্ছে হলে করো, আলটিমেটলি রেশিও মানে তারা কেটে যাবে। তো তার মানে আমাদের কাজ, এটা যদি ভর অনুপাত হয়, মাস রেশিও যদি এটা হয়, তাহলে ভর বাই মলিকিউলার মাস, মিথেনের ক্ষেত্রে মলিকিউলার মাস 16 ইনটু তুমি চাইছো যখন আমি এনে গুণ করলাম, এটার ক্ষেত্রে মলিকিউলার মাস 64, 2/64 তুমি চাইছো যখন এনে গুণ করলাম, না করলেও কিছু যেতে আসতো না, কারণ যখন দুটোতেই গুণ হবে তখন রেশিও মানে সে কেটে যাবে। জিনিসটা বুঝেছো? প্রথম প্রথম বসিয়ে করো, ভুল না হোক। আচ্ছা এনে এনেকে আগে উড়িয়ে দিলাম, 2 32, 16 2 32, তাহলে 2:1। কারা কারা উত্তর ডি বলেছে? কারা কারা উত্তর ডি বলেছে? ডি 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 না 1:1 এর কোনো গল্পই নেই, অপশনও নেই। আচ্ছা যারা যারা ডি বলেছে তারা সবাই ভুল বলেছে, কারণ কারণ কি বললাম, এখানে চেয়েছে দেখেছো, এইখানে একটা ছোট্ট করে ব্যাপারটাকে টুইস্ট করে দিয়েছে, মিথেন ইস্টু SO2 বলে SO2 ইস্টু মিথেন চেয়েছে। বুঝেছো? প্রথমেই বলেছিলাম না, সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে নেগেটিভ মার্কিং খাওয়ানোর জন্য এই কোশ্চেনটা কাফি হয়। এর লেভেল কিরম? ম্যাম ইজি লেভেলের প্রশ্ন, 11 সবে শুরু হয় এই প্রশ্ন তারা পারে, কিন্তু এখানে চেয়েছে যেটা সেটা হচ্ছে SO2 is to methane, so it will be 1:2 and the option C will be correct। তো কোয়েশ্চেনকে ঠিকঠাক পড়তে হবে, এই ধরনের নানান রকমের সহজ প্রশ্নকেও লেভেল আপ করা যায়, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ 1:2, 1:2 তমাল, ঠিক আছে। আচ্ছা এইবার এইটা চলো, এই দেখো আমি তোমাদের আগেই বলেছিলাম রোড ম্যাপ, যেটা রোড ম্যাপটা তোমরা সবাই দেখেছো। আমি বলেছিলাম এই যে প্রশ্নটা WBJ 2018 মানে 2018 এসছে, এটা খুব পুরনো, যেই মেনে 1 বছর এসেছিল, তখন আমি খুব ছোট মানে 2002 সাল নাগাদ এই প্রশ্নটা যেই মেনে এসেছিল, বুঝলে। তো পুরনো যেই মেন বা অ্যাডভান্সের প্রশ্ন ইজি একটু লেভেল ঠিকঠাক আসে, ঠিক আছে, রিপিট হয়, এবং WBJ এর প্রশ্ন মাঝে মধ্যে রিপিট হতে দেখা গেছে। হ্যাঁ এক্স ধরে বড় করে করো, তোমার জন্য আলাদা করে যদি কাউন্সিল টাইম দেয় তাহলে করতে পারবে। হাউ মেনি মোল, সেইটাই তো ছোট প্রশ্ন, সহজ প্রশ্ন সবাই পারবে, তবুও কেউ র্যাঙ্ক 1 হবে আর কেউ 18,000-এর পরে। তো এই দুটোর তফাৎ কোথায় তৈরি হয়? ঠিক আছে, তোমার প্রিপারেশন সব ঠিকঠাক, তবু কেন তুমি এগোতে পারলে না? তোমার প্র্যাকটিসের অভাবে, ঠিক আছে। এটা কি হবে, এটা সলভ না করে কেউ আমাকে উত্তর দেবে না, আমি কারোর উত্তর শুনতে চাই না। হাউ মেনি মোলস অফ ইলেকট্রনস উইল ওয়ে 1 কিলোগ্রাম? 1 কেজি ইলেকট্রন, কত মোল ইলেকট্রন সেখানে আছে? এটা মোল না দিয়ে শুধু জিজ্ঞেস করতে পারে 1 কেজি ইলেকট্রনে কটা ইলেকট্রন আছে। এবার এই প্রশ্নটা যদি কটা ইলেকট্রন দিয়ে হাউ মেনি ইলেকট্রনস রয়েছে বলে, আর যারা এই PYQ করে গেছে অন্ধের মতো অপশনে টিক দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা বলছে যে 1 কেজি ইলেকট্রন, সেখানে কত মোল ইলেকট্রন রয়েছে, 1 কেজি ইলেকট্রনে কত মোল হিসেবে উত্তর চাইছে। চলো ইলেকট্রনের ভর কত,
1 ইলেকট্রন, ভর হচ্ছে মাস 9.108 ইন্টু 10⁻⁻31 কেজি। কেজিতেই দরকার, গ্রামে যাওয়ার দরকার নেই, কারণ কেজি দিয়ে প্রশ্ন চেয়েছে। আচ্ছা, তাহলে Na সংখ্যক ইলেকট্রন, আর Na সংখ্যক মানেই তো 1 মোল। 1 মোল মানে Na সংখ্যক ইলেকট্রন, 1 মোল ইলেকট্রন বা Na সংখ্যক ইলেকট্রন। 1 মোল, আমার না খুব কাশি হচ্ছে, ঠিক আছে, তোমাদের হয়তো একটু বিরক্তও লাগছে, তো কিছু করার নেই, বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করো। একটা ইলেকট্রনের ভর যদি এটা হয়, তাহলে Na সংখ্যক ইলেকট্রনের ভর কত হবে? 9.108 ইন্টু 10⁻31 ইন্টু Na। আর n এর ভ্যালুটা দরকার, কারণ প্রত্যেকটা অপশনে কোথাও না কোথাও এই ভ্যালুটা দেওয়ার রয়েছে। তো এটা তোমাকে অপশন দেখে বুঝতে হবে যে ভ্যালুটা আমি দেব নাকি Na দিয়ে সলভ করব। আগেরটা 2:1ই হবে কেন? 2:1ই হবে কেন? কেন বুঝলাম না তো, কোথায় গন্ডগোল হয়েছে বলো, কোথায় গন্ডগোল হয়েছে বলো? ঠিকই তো আছে, ঠিকই তো আছে, দেখো প্রশ্ন পড়ো, আমি সব ব্যাখ্যা করেছি। আচ্ছা, n এর জায়গায় তাহলে আমি বসিয়ে দিচ্ছি 6.022 ইন্টু 10⁻23, এত কেজি। এবার দেখো মোল দিয়ে চেয়েছে বলে এইসব করতে হলো, তাহলে আমরা উল্টো ভাবে যদি বলি 1.908 ইন্টু 10⁻31 ইন্টু 6.022 ইন্টু 10⁻23, এত কেজি, এখানে 023 আছে, চাপ নেওয়ার কিছু নেই, একই ব্যাপার, এত কেজি মানে 1 মোল ইলেকট্রন। এবারে আমাদের বলছে যে 1 কেজিতে কত মোল ইলেকট্রন, তাহলে 1 কেজিতে, 1 কেজি মানে 1 কেজি ভর হবে কত মোল ইলেকট্রন, ঠিক আছে, বলছে যে 1 কেজিতে কত মোল ইলেকট্রন থাকবে, ভর, ভর যেটা ওজনে পাওয়া যাবে। তাহলে এটা হবে 1 ডিভাইডেড বাই 9.108 ইন্টু 10⁻31 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। 10 গুলোকে পাওয়ারের সূচকের নিয়ম অনুযায়ী করে নিলে আমরা 10⁻8 9 10 -8 পাবো, উপরে গেলে 10⁻8 হয়ে যাবে, 9.108 ইন্টু 6.022, তাহলে অপশন ডি কারেক্ট হবে, অপশন ডি কারেক্ট হবে, ঠিক আছে। চলো নেক্সট, আজকে আমি প্রথম দিকে WBJ এর কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের চেনাচ্ছি, হ্যাঁ, এবং WBJ ছাড়া যেই মেনের কোয়েশ্চেনও আছে, প্রচুর প্রশ্ন আছে, একটা ক্লাসে সব প্রশ্ন করানো সম্ভব হবে না, কিন্তু আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দেবো, আটকালে সেগুলো বলবে। আচ্ছা, এটা দারুণ প্রশ্ন, এবং এইরকম ড্রপ দিয়ে প্রশ্ন লাস্ট 2025-এ আর একটা এসেছে, 2025-এর প্রশ্নটা আমি হোমওয়ার্কে দেবো, এখানে সাঁটিয়ে এনেছি তো, হ্যাঁ সাঁটিয়ে এনেছি, এটা 2022-এ এসেছে, এটা 2022-এ এসেছে। ঠিক আছে, এখানে উত্তর লিখতে হবে না, কোন অপশনটা হচ্ছে ABCD সেটা লিখবে। যারা প্রবলেম সলভ না করে উত্তর দিচ্ছ তারা ভুল করছো, হতেই পারে তোমার উত্তরটা জানা, তুমি আগে করেছো তাই ভাবছো নতুন আর কি হচ্ছে ক্লাসে, কিন্তু তুমি বুঝতে পারছো না, প্রস্তুতির নিয়ম তোমার জানা নেই। যারা যারা আগে করেছো বলে আর PYQ করছো না, এই প্রশ্নটা যে কোনো কম্পিটিটিভ স্টুডেন্টরা করে যে কতবার PYQ করবে, PYQ কতবার করবে, কিভাবে করছো সেটা ইম্পর্টেন্ট, PYQ চেনাটা ইম্পর্টেন্ট না, যে চিনে গেলাম কমন পেয়ে গেলাম, এটা নয়, প্রত্যেকটা স্টেপ বারবার প্র্যাকটিস। পড়ে দিচ্ছি, বলছে 1 ml অফ ওয়াটার হ্যাজ 25 ড্রপস, ঠিক আছে, 1 ml জল কতটা রয়েছে না 25 ড্রপ, 25টি জলবিন্দু, 1 ml তার আয়তন, 1 ml জল মানে 25 ড্রপস। n নট বি দ্য অ্যাভোগাড্রো নাম্বার, এখানে n নটটাকে অ্যাভোগাড্রো নাম্বার ধরে নিয়েছে, n নটটা এখানে কত না অ্যাভোগাড্রো নাম্বার, অ্যাভোগাড্রো সংখ্যা। What is the number of molecules present in 1 drop water? একটি জলবিন্দু বা 1 drop water, 1 drop, সেখানে অণু সংখ্যা কত?
জলের ঘনত্ব আমরা সবাই জানি, ডেন্সিটি অফ ওয়াটার 1 গ্রাম পার ml পড়ে দিয়েছি। কি বলবে এবার বলো, ভালো করে শোনো। 1 গ্রাম পার ml ডেন্সিটি মানে 1 ml জল মানে সেটা 1 গ্রাম। কেন? কারণ ডেন্সিটি 1 গ্রাম পার ml, সেই জন্য 1 ml মানেই 1 গ্রাম। ডেন্সিটি সমান কি? ডেন্সিটি সমান মাস বাই ভলিউম। ডেন্সিটি 1, মাস জানি না, ভলিউম 1, তো মাসও 1, ঝামেলা শেষ। তাহলে আমরা বলছি যে 25টা জলবিন্দু 25 ড্রপস 1 গ্রাম, 1 গ্রাম ওয়াটার মানে 25 ড্রপস। আমাদের বলছে একটা ড্রপের কথা, তাহলে 1 ড্রপ মানে 1/25 গ্রাম ওয়াটার। ক্লিয়ার? ক্লিয়ার? তমাল, শীতম, আজিজ, সূর্য, সুস্মিত, 25 ড্রপ একটা 1 গ্রাম, 25 ড্রপ মানে 1 গ্রাম। তাহলে একটা ড্রপ মানে কত গ্রাম? 1/25 গ্রাম। ভালো করে বুঝবে, আমি করে দেওয়ার পর তোমার মনে হবে খুব সহজ, কিন্তু নিজে করতে পারাটা অনেক বড় কথা। না দেখে এই প্রশ্নগুলোই আবার নিজে সলভ করবে, টাইমার সেট করে তারপর করবে, ঠিক আছে? চেনা বলে ঠিক করে দেবে না, সলভ করে পাচ্ছ কিনা সেটা দেখবে, কোথায় আটকাচ্ছে সেটা দেখবে, প্রসেস মেনটেন করো, তবেই ফল পাবে। বছর বছর অনেক অ্যাসপিরেন্ট আসে, কিন্তু কোথায় যেন তারা হারিয়ে যায়, তাদের প্রসেসে খামতি থাকে। পরিশ্রমে তো থাকেই, কিন্তু প্রসেসেও থাকে। 1 ড্রপ মানে এত গ্রাম। আমাদের বলছে যে একটা জলবিন্দুর অনুসংখ্যা, তো একটা জলবিন্দু মানেই তো এটা। এবার তুমি বলো 18 গ্রাম ওয়াটার মানে 1 মোল। 1 মোল ওয়াটার, 1 মোল ওয়াটার মানে 18 গ্রাম। জলের আণবিক ভর কত? 18। তো জলের মলিকিউলার মাস 18, 1 মোল মানে 18 গ্রাম ওয়াটার। সেখানে আমরা বলছি যে এনএ সংখ্যক, এখানে এনএ বলবো না, এখানে এন নট বলবো। কোয়েশ্চেনে আমাদের এন নট ধরতে বলেছে, আমার কি, যা ধরতে বলবে তাই ধরবো। এন নট নাম্বার অফ মলিকিউলস থাকবে, অর্থাৎ অনুসংখ্যা, তাহলে 1/25 গ্রাম। ম্যাম এইটা কেন দরকার? কারণ আমাদের 1 ড্রপ চেয়েছে, 1 ড্রপ মানে এত গ্রাম, এত গ্রামটাই আমরা লিখছি। আলটিমেটলি আমাদের 1 ড্রপের অনুসংখ্যা চেয়েছে। ক্লিয়ার? আমি যেভাবে তোমাদের বলছি, যেভাবে লিখছি, এত ডিটেলসে ক্র্যাশ করছে আমার ধারণা কেউ লেখে না, ঠিক আছে? কারণ সম্ভব হয় না, এভাবে ক্র্যাশ করছে সম্ভব হয় না। প্রথম শুরু করছি, আজকের পর মানসিকভাবে তৈরি থাকবে, দৌড়তে হবে কিন্তু, ঠিক আছে? তাহলে এন নট ডিভাইডেড বাই 18 ইন্টু 1/25। বারবার বলছি এই প্রশ্নগুলো ফর্মুলা দিয়ে করতে গেলে অনেকে ভুলভাল করবে, কোনো দরকার নেই। তুমি ঐকিক নিয়মে প্র্যাকটিস করলে সেম টাইমে করে নামিয়ে দিতে পারবে নির্ভুলভাবে, অ্যাকুরেসি মেনটেন করতে হবে। তাহলে এতগুলো অনুসংখ্যা হবে, কোনো অপশানে নেই। অপশান ভুল বলে হই হই করতে করতে লোক দাগ দিয়ে আসবে যে আমরা এমনি মার্কস পেয়ে যাবো, এইসব করবে না। দেখো 18/25 নয়, 25/18 নয়, এই দুটোর মধ্যে কোনো একটা হবে। তার মানে এবার তুমি দেখো জিনিসটা দেখো, এন নট বাই 18কে তুমি 9 ইন্টু 2 করো, 25কে তুমি 5 ইন্টু 5 করো, মিলছে কিছু? আচ্ছা, মিলছে কিছু? দেখো উপরে এন নট আছে, আচ্ছা নিচে 25, তারপর কোনোভাবে এইটা তো হবে না, উপরেরটাই হবে, বোঝা যাচ্ছে কেন? কারণ এই যে তোমার এন নট বাই 9 আর 5 5 25, দুগুণে 50, তো এইটা আমি এখানে বলবো 1/50, তাই তো 0.02। আরে এটা দেখে নাও না, এখানে দেখে নাও 0.02 মানেই হচ্ছে 1/50, তো এটাই তো হচ্ছে এন নট বাই 9 ইন্টু এইটুকুনি 50, 1/50। এই যে এইটা সেম জিনিস আসছে, এন নট বাই 9 ইন্টু 50, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট। কিন্তু এই প্রসেস প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে একই প্যাটার্ন অন্য অঙ্ক আটকে দেবে তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আবার একটা প্রশ্ন 2023-এ এসছে, এখানে একটা আলাদা কনসেপ্ট আমরা পাবো, যেখানে গ্রাম অ্যাটম মানে কি কনফিউজড হয় সবাই, আরো কনফিউশন তৈরি হয় যখন O2 লেখা থাকে। এটা নিজেরা একটু চেষ্টা করো, তারপর আমি বলছি, শুরু করছি, করা থাকলেও নিজেরা করবে।
করা থাকলেও নিজেরা করবে। যাদের মনে হচ্ছে অসুবিধা হচ্ছে বুঝতে, রেকর্ডেড আরো একবার শুনবে, টাইম নিয়ে শোনো, কোনো অসুবিধা নেই, প্রথম ক্লাস, চাপ নেবে না, ঠিক আছে? দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন দ্য অর্ডার অফ ইনক্রিজিং মাস, তারপরে এখানে তোমাকে যেরকম সর্বাধিক পরমাণু সংখ্যা জিজ্ঞেস করতে পারে, সর্বাধিক অনুসংখ্যা জিজ্ঞেস করতে পারে, সেখানে এখানে সর্বাধিক ভর জিজ্ঞেস করছে, মানে ভর বৃদ্ধি অনুযায়ী, ভর বৃদ্ধির ক্রম, ইনক্রিজিং মানে ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম, ঊর্ধ্বক্রম মানে ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার মানে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, এই মূল কনসেপ্টের এই জায়গা থেকেই কিন্তু আমি এখনো পর্যন্ত প্র্যাকটিস করাচ্ছি, না তো আমি তোমার পার্সেন্টেজ কম্পোজিশন, অ্যাভারেজ, অ্যাটমিক মাস কিছুই ফর্মুলা বলিনি এখনো। দেখো 1 মোল N2, N2 মানে N2 মানে 1 মোল মানে 28 গ্রাম, সবার এসছে 28 গ্রাম। হ্যাঁ অ্যাটম ধরে করতে হবে একদম সুস্মিত। 0.5 মোল O3, দেখো O3 মানে হচ্ছে 316 গ্রাম এর মলিকিউলার মাস। এবারে 1 মোল মলিকিউলার মাস, 1 মোল, 1 মোল যদি 48 গ্রাম হয় তাহলে 0.5 মোল মানে হাফ, হাফ হয়ে যাচ্ছে মানে কি, এটাও হাফ করে দাও 24 গ্রাম। এইগুলো মিলছে কিনা সবাই দেখো, এটা 24 গ্রাম। 3.011 into 10 to the power 24 molecules of O2, O2 মানে হচ্ছে 1 মোল, 1 মোল মানে হচ্ছে 6.022 into 10 to the power 23 এত মলিকিউলস। তাহলে এটা যদি 1 মোল হয় তাহলে 3.011 into 10 to the power 23 এত মলিকিউলস, যেটা তার মানে কি এটা হাফ হচ্ছে, দেখো না ঐকিক নিয়মে যাচ্ছ, অত গুণ ভাগ কেন করবে, এটা হাফ হচ্ছে তো এটাও হাফ করো, হাফ মোল। তাহলে O2 1 মোল মানে কত, 1 মোল মানে 32 গ্রাম, তাহলে হাফ মোল মানে কত, হাফ মোল মানে 16 গ্রাম। 16 আসছে গো, 16 আসছে, 16 এসছে। বাকি অপশন গুলো শুধু অপশন কারেক্ট নয়, কোনটা হবে লিখতে হবে। এইবার এইটাতে এসো, 0.5 গ্রাম অ্যাটম, ওটা ছাড়ো, গ্রাম অ্যাটম, গ্রাম অ্যাটম বললে 1 মোল অ্যাটম, গ্রাম মলিকিউল বললে 1 মোল মলিকিউল। এইখানে কোথায় কনফিউজড হয়েছে ছেলেমেয়েরা, গ্রাম অ্যাটম বলে O2 লিখে দিয়েছে, মানে গ্রাম অ্যাটম বলে তারা একটা মলিকিউলকে বসিয়ে দিয়েছে, কিন্তু তা বলুক কি, আমরা গ্রাম অ্যাটমটাকে দেখব, 1 গ্রাম অ্যাটম, এইটা মাথায় রাখবে। হ্যাঁ, গ্রাম অ্যাটম যখন বলবে আমরা 1 মোল অ্যাটমের কথাই ভাববো, তোমার O2 লেখা থাকলেও আমরা 1 মোল অক্সিজেন অ্যাটমের কথাই ভাববো। জিনিসটা বোঝা গেল? তাহলে আমরা যখন 1 মোল অক্সিজেন অ্যাটমের কথা বলছি তার মানে কত গ্রাম, 1 মোল অক্সিজেন অ্যাটম মানে 16 গ্রাম। 0.5 গ্রাম অ্যাটম, 0.5 গ্রাম অ্যাটম তার মানে 0.5 মোল, হ্যাঁ কি না? 0.5 গ্রাম অ্যাটম, 1 মোল বা এই দুটো একই জিনিস, তার মানে এই গ্রাম অ্যাটমটা মানে 0.5 মোল অফ অক্সিজেন অ্যাটম। তাহলে কি এটা হাফ হয়েছে, এটাও হাফ করো, তাহলে এটা 8 গ্রাম। এটা কে কে বুঝলে না? তাহলে সব থেকে কম হচ্ছে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, 4 3 2 1 অপশন নেই। এইটা মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, O2 লেখা আছে, কোনো চাপ নেবে না। গ্রাম অ্যাটম মানে 1 মোল কি অ্যাটম, গ্রাম মলিকিউল, গ্রাম পরমাণু বললে 1 মোল পরমাণু, গ্রাম অণু বললে 1 মোল অণু, ব্যাস বাত ওখানেই শেষ করো, এটুকু জানলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটি 2025-এ আসা প্রশ্ন, আমি দিয়ে দিলাম হোমওয়ার্ক। এই সেই যে ড্রপ দেওয়া প্রশ্ন একটা রয়েছে, সহজ প্রশ্ন, কোনো চাপ নেই। চলো সিম্পল কয়েকটা টপিক একটু বলি। অ্যাভারেজ অ্যাটমিক মাস, অ্যাভারেজ অ্যাটমিক মাস, গড়
পারমাণবিক ভর AAM কোন ক্ষেত্রে প্রযোজ্য? কোন ক্ষেত্রে প্রযোজ্য? যখন তোমাকে আইসোটোপ দিয়ে দেবে, ইন কেস অফ আইসোটোপ, আইসোটোপ তোমাকে দিয়ে দিচ্ছে। আইসোটোপ কারোর ক্ষেত্রে একটা, দুটো আইসোটোপ, তিনটে আইসোটোপ এরকম হতে পারে। ধরো তোমাকে বলছে আইসোটোপ 1, আইসোটোপ 1 এর ক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স। আইসোটোপ এখানে ধরো একটা আইসোটোপ দিয়েছে, দুটো আইসোটোপ দিয়েছে, তিনটে আইসোটোপ দিয়েছে, এবং এখানে তোমাকে কি দিচ্ছে? পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স। অ্যাবান্ডেন্স মানে বোঝো? শতকরা প্রাচুর্য, প্রকৃতিতে কত পার্সেন্টেজে ওটা অ্যাভেলেবেল। একটা আইসোটোপ যেটা মানে একটা মৌলের পরমাণু বিভিন্ন যে আইসোটোপিক ফর্ম রয়েছে তার প্রকৃতিতে কত পার্সেন্ট করে সে রয়েছে, তোমাকে এটা গিভেন থাকবে। গিভেন না থাকলে ফাইনালটা গিভেন থাকবে, ফর্মুলা বসিয়ে তুমি এটা বের করতে পারবে। টোটাল 100 হবে। এবার এটা ধরো তোমাকে বলছে, যাই হোক একটা, ঠিক আছে, এটা আইসোটোপ 1 2 3 এর জন্য তোমাকে বলে দিচ্ছে। আমি এখানে এক্সাম্পলে যাব, এক্সাম্পলে যাওয়ার আগে আমি এক্সাম্পলটাই লিখি, তারপর আমি ফর্মুলাটা লিখছি। এখানে তোমাকে ধরো বলছে ক্লোরিনের আইসোটোপ, এই এক্সাম্পলটা ভেরি কমন এক্সাম্পল। বোরনের আইসোটোপ দিতে পারে, বোরনের একটা B10, একটা হচ্ছে B11। তোমাকে হাইড্রোজেনের দিতে পারে 1H1 1H2 আর হচ্ছে 1H3। ঠিক আছে, যে কোনো দুটো তিনটে আইসোটোপ এমনি এক্স ধরে দিতে পারে, এরকম প্রশ্ন আগেও এসেছে, নিটেও এসেছে বিশেষত। এরকম প্রশ্ন যে 12-14 বছর আমি অ্যানালিসিস করে আনছি সেখানে হয়তো আসেনি ডাব্লিউবিজিতে, বাট অন্য পরীক্ষায় আছে, যেই মেনেও আছে। এখানে হচ্ছে 17 ক্লোরিন 37। তাহলে ক্লোরিনের দুটো আইসোটোপ, এটা বলছে 75% পাওয়া যাচ্ছে, এটা বলছে 25% পাওয়া যাচ্ছে। তো ফর্মুলার কি? টোটাল কিন্তু 100%, প্রাকৃতিক প্রাচুর্য। তোমাকে কিছু ধরতে হবে না শুভ, বাই ডিফল্ট যা ভ্যালু দেওয়া থাকে উইদাউট ক্যালকুলেটরে ক্যালকুলেশন করার জন্য 22.4 লিখে তুমি করবে, কোনো অসুবিধা নেই, যদি না আলাদা করে তোমাকে মেনশন করা থাকে। 22.7 বা 22.4 এর কনফিউশনে তোমার মাথা ঘামানোরই দরকার নেই, এটা নিয়ে কোনো রকম সমস্যা তোমার পরীক্ষার হলে হবে না আশা করা যায়। সেকেন্ড কথা হচ্ছে পিভি ইকুয়ালস টু এনআরটি। আমরা সবাই জানি 1 মোলের ক্ষেত্রে যখনই আমরা টেম্পারেচার প্রেসারকে ভ্যারি করাই, একবার বার একবার অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার 1 অ্যাটমসফিয়ার 1 বার, খুব লিটল ডিফারেন্স, বাট তবুও ওইটুকু ভ্যারির জন্যই একবার 22.4 আসে আয়তন, একবার 22.7 আসে। ঠিক আছে, ইন জেনারেল আমরা যত সলভ করছি দেখছো তো 22.4 দিয়েই হয়ে যাচ্ছে, বা আগেও হয়ে যাবে। যদি কোথাও আলাদা কিছু হয় তোমাকে সেটা মেনশন করে দেবে, তাই তোমার ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, কোনো রকম কনফিউজিং জিনিসকে মাথায় নিয়ে বাকি পোর্শনকে নষ্ট করবে না, এটা বলে দিলাম। ঠিক আছে, আসতেই পারে এরকম কোনো ডাউট জায়গা আসতেই পারে, জিজ্ঞেস করো, নো প্রবলেম, কিন্তু সেটা নিয়ে বসে থাকা যাবে না, এগুলো কোনো সমস্যাই নেই, তোমার প্রিপারেশনে ফোকাস করো। হ্যাঁ অবশ্যই, হোমওয়ার্ক গুলো অ্যাটাচ করছি মানে পিডিএফ এ থাকবেই। আর এরপরে ক্লাস যেদিন চ্যাপ্টার এন্ড হবে আমি দরকার হলে এই পিডিএফ এর লাস্টে প্র্যাকটিস সেটের মতো করে 10-12টা প্রশ্ন দিয়ে দেবো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে কোনো বছর একটা, কোনো বছর দুটো, 2025-এ দুটো মতো প্রশ্ন এসছে, তাহলে বুঝতে পেরেছো তো, ভালোই ওয়েটেজ, মানে দুটো প্রশ্ন মানে আমাদের কাছে অনেক, সুতরাং এটা ভালো। হাই ওয়েটেজ বলবো না, কিন্তু ঠিক আছে, মডারেট মিডিয়াম। আচ্ছা এখানে কি করব, এখানে আমরা বলবো পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ আইসোটোপ 1 ইনটু, আইসোটোপ মানেই তার অ্যাটমিক মাস ডিফারেন্ট হয়ে যাবে, অ্যাটমিক মাস ডিফারেন্ট বলেই তো আমরা তার গড় বের করছি, এমনি এমনি তার গড় বের করতে যাচ্ছি না। তো তার যার প্রথম আইসোটোপ যদি এটা হয়, তাহলে এটা আমি ধরো 1 লিখলাম, এটা আমি ধরো 2 লিখলাম। ঠিক আছে, তাহলে তার অ্যাটমিক মাস 1 প্লাস পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স অফ দ্বিতীয় আইসোটোপ ইনটু অ্যাটমিক মাস অফ 2, এবং আরো থাকতে পারে, আরো থাকতে পারে, টোটালটা 100 দিয়ে ভাগ হয়ে যাবে, আরো থাকতে পারে। যদি কোনোটা তিনটে আইসোটোপ, ধরো তোমাকে হাইড্রোজেন দিয়ে প্রশ্ন করলো, তো সেটা হতেই পারে। অনেক সময় তোমাকে ফাইনাল উত্তরটা দিয়ে তোমাকে একটার পার্সেন্টেজ বলে দিয়েছে বা বলেইনি, দুটোর পার্সেন্টেজ জানতে চেয়েছে, তুমি একটা এক্স ধরবে আর একটা 100 - x ধরবে, মিটে গেল। দিয়ে তুমি, তোমাকে টোটালটা হয়তো বলে দেওয়া আছে, তুমি সলভ করতে পারো। ফর্মুলাটা মাথায় রাখতে হবে। এটার ক্ষেত্রে যেমন আমরা যখন করব, এই এক্সাম্পলটা তো সবাই করেছে, তো এটার ক্ষেত্রে আমরা অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করব। প্রথম আইসোটোপের ক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাভারেজ, প্রকৃতিতে শতকরা তার প্রাচুর্য 75 ইনটু তার অ্যাটমিক মাস, এটা হচ্ছে অ্যাটমিক মাস অফ
ওয়ান, এটা আমি লিখে দিচ্ছি, অ্যাটমিক মাস অফ ওয়ান আইসোটোপ, এটা হচ্ছে অ্যাটমিক মাস অফ সেকেন্ড আইসোটোপ। তাহলে ইন্টু হচ্ছে 35 প্লাস হচ্ছে 25% দ্বিতীয়টা, আর হচ্ছে অ্যাটমিক মাস তার হচ্ছে 37 ডিভাইডেড বাই 100 করলে দেখবে 3550 আসবে, বাই 100 করলে 35.5 আসবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, এবার দেখো শতকরা সংযুতি, পার্সেন্টেজ কম্পোজিশন, পার্সেন্টেজ কম্পোজিশন কি করে ক্যালকুলেট করবে, কার ক্যালকুলেট করবে? কোনো একটা যৌগের অণু, সেখানে যে উপাদান মৌলগুলো রয়েছে, ধরো আমি বলছি ক্যালসিয়াম কার্বনেট, ধরো আমি বলছি গ্লুকোজ, ধরো আমি বলছি ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে, PO4 হোল টু ক্যালসিয়াম ফসফেট, ঠিক আছে। এদের ক্ষেত্রে আরো হতে পারে, আরো এক্সাম্পল হতে পারে। উপাদান মৌল বলতে কি কি দিয়ে এরা গঠিত, এটা ক্যালসিয়াম কার্বন অক্সিজেন, এটা কার্বন হাইড্রোজেন অক্সিজেন, এটা ক্যালসিয়াম ফসফরাস অক্সিজেন। তো এই উপাদান মৌলগুলো তারা শতকরা সংযুতি, ঠিক আছে। যে কোনো একটা উপাদান মৌল, ধরো যার ক্ষেত্রে আমরা বের করছি, ঠিক আছে, পার্সেন্টেজ কম্পোজিশন অফ অ্যান এলিমেন্ট প্রেজেন্ট ইন আ কম্পাউন্ড, এখানে আমরা বাই মাস বের করব এবং বাই মোল, যেই মেনে একবার প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটা আমি করাবো। তো এখানে কি করে বের করব, কোনো একটা উপাদান মৌল একটা যৌগে উপস্থিত রয়েছে, তার ক্ষেত্রে আমরা কি করে করব, আমরা করব নাম্বার অফ অ্যাটমস, সেই মৌলটার কতগুলো পরমাণু রয়েছে। যেমন ধরো এখানে ক্যালসিয়াম একটাই রয়েছে, একটা ক্যালসিয়াম কার্বনেটে একটা মলিকিউলে একটাই ক্যালসিয়াম আছে, একটাই কার্বন আছে, কিন্তু অক্সিজেন তিনটে আছে, হ্যাঁ কি না? বুঝে যাচ্ছে তো কথা? একটু হ্যাঁ না বলো। তো নাম্বার অফ অ্যাটমস, সেই যার জন্য বের করছি আমরা, ইনটু হচ্ছে তার অ্যাটমিক মাস, সেই সেই পরমাণুটার অ্যাটমিক মাস, ঠিক আছে, ডিভাইডেড বাই মলিকিউলার মাস, কার? পুরো কম্পাউন্ড, পুরো মলিকিউলটার ক্ষেত্রে মলিকিউলার মাস, পার্সেন্টেজ মানে 100 দিয়ে গুণ। এক্সাম্পল বলি, ধরো আমি এইটার ক্ষেত্রে এক্সাম্পল, এগুলো তুমি হোমওয়ার্কে করতে পারো, ঠিক আছে, এগুলো কিছুই নেই, হোমওয়ার্কে আরো এক্সাম্পল তোমরা করতে পারবে, ঠিক আছে। এখানে ধরো পার্সেন্টেজ কার্বন বের করছি, কার জন্য বের করছো? যে এলিমেন্টটার জন্য তুমি বের করতে চাইছো তার কতগুলো সংখ্যা, একটা অণুতে 6টা কার্বন আছে, অ্যাটমিক মাস অফ দ্যাট এলিমেন্ট, সেই এলিমেন্টটার অ্যাটমিক মাস, ঠিক আছে, নাম্বার অফ অ্যাটমস, এবং সেই অ্যাটমের ক্ষেত্রে, সেই অ্যাটমের ক্ষেত্রে, সেই অ্যাটমটার ক্ষেত্রে যে অ্যাটমিক মাস। তাহলে এখানে কত? কার্বন মানে কার্বনের ক্ষেত্রে 12, টোটাল C6H12O6, C6H12O6 করো 12 ইন্টু 6, 6টা রয়েছে, তারপর হচ্ছে 1 ইন্টু 12, আর হচ্ছে 16 ইন্টু 6, তাহলে 6 12 72, 12 একে 12, 6 16 96, 2 দিয়ে 4 আর 6 10, 7 আর 8 9 9 18, 180, 100 দিয়ে গুণ কেন করছো? কারণ তুমি পার্সেন্টেজ বের করছো। সেম ভাবে পার্সেন্টেজ হাইড্রোজেন কটা আছে? 12টা। হাইড্রোজেনের অ্যাটমিক মাস 1, টোটাল মলিকিউলার মাস অফ দ্য কম্পাউন্ড 180 ইন্টু 100, এগুলো বাচ্চা বেলাকার জিনিস। পার্সেন্টেজ অক্সিজেন, অক্সিজেন কটা আছে? একটা মলিকিউলে 6টা, অক্সিজেনের অ্যাটমিক মাস 16, টোটাল মলিকিউলার মাস 180 ইন্টু 100, ঠিক আছে। যে বই থেকে খুশি প্র্যাকটিস করো। এবারে এটাই যখন তোমাকে জিজ্ঞেস করছে, এইটা ভুলভাল করবে না, ভালো করে বলো, ভুলভাল না করে ভালো করে বলো।
এটা যেই মেনের কোশ্চেন, যেগুলো মেনশন নেই সেগুলো যেই মেনের কোশ্চেন। মিথেন CH4, পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন, পার্সেন্টেজ অফ কম্পোজিশন অফ কার্বন। একটা কথা এখানে লেখা আছে বাই মোল, পার্সেন্টেজ কম্পোজিশন অফ কার্বন বাই মোল। কাদের যেই মেনের নেক্সট অ্যাটেম্পটাও রয়েছে একটু আমাকে বলবে তো, WBG's সাথে সাথে যেই মেনের নেক্সট অ্যাটেম্পটাও কারা কারা দিচ্ছ। এখানে আমরা এতক্ষণ যে ফর্মুলা দেখলাম এটা মাস পার্সেন্টেজ, তাই জন্য আমরা সব জায়গাতে অ্যাটমিক মাস দিয়েছি, জেনারেলি ইন জেনারেল আমরা এটাকেই বোঝাচ্ছি। কিন্তু যদি প্রশ্নে বাই মোল দেওয়া থাকে তখন তোমার অ্যাটমিক মাস পাশে যাওয়ার দরকারই নেই, তুমি তো মোল দিয়ে পার্সেন্টেজ কম্পোজিশন বের করবে। ভালো করে বোঝো, কত মোল তুমি এক মোল হিসেবে সবসময় দেখছো, হ্যাঁ কি না? কত মোল? এক মোল। 1 মোল, ভালো করে বুঝবে, 1 মোল মিথেনে কত মোল কার্বন আছে? এই প্রশ্নটা কে উত্তর দিতে পারবে? 1 মোল, 1 মোল মিথেনে কত মোল কার্বন আছে? বলবে 1 মোল মিথেনে কত মোল কার্বন আছে? ঝটপট, 1 মোল মিথেনে কত মোল কার্বন আছে? কুইক। পবিত্র, ধীরাজ, ঐশিকী, দেব, রানা, কুনাল। 1 মোল মিথেনে কত মোল কার্বন আছে? এনিওয়ান? কেউ উত্তর দেবে না? কেন? 1 মোল, একদম কারেক্ট। এটা কিরকম ম্যাম? কারণ একটা মলিকিউলে একটা কার্বন, একটা দিয়ে হিসাব করো না, একটা অণুতে একটা কার্বন, এনে সংখ্যক অণুতে এনে সংখ্যক কার্বন, এনে সংখ্যক মানে 1 মোল, 1 মোল মিথেন 1 মোল কার্বন। এখানে কোনো জটিল কিছু নেই, 1 মোল কার্বন। একটা মিথেনে যদি একটা কার্বন হয় তাহলে এনে সংখ্যক মিথেনে এনে সংখ্যক কার্বন, আর এনেটা দিলেই আমরা 1 মোল মিথেন বলতে পারি, আর এখানে 1 মোল কার্বন বলতে পারি, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ কম্পোজিশন বাই মোল মানে কটা, কত মোল কার্বন রয়েছে? 1 মোল। কিন্তু আমরা কি করব, এবার কি করব এবার বলো, এখানে বাদ দাও, 1 মোল ডিভাইডেড বাই টোটাল কত, কত মোল পরমাণু রয়েছে, কতগুলো পরমাণু রয়েছে টোটাল, টোটাল নাম্বার অফ মোলস অফ অ্যাটম কতগুলো রয়েছে? কতগুলো রয়েছে টোটাল? 4 মোল হাইড্রোজেন, 1 মোল কার্বন, টোটাল তার মানে কত মোল, কতগুলো এলিমেন্ট রয়েছে? 4টে, আর 4টে হাইড্রোজেন একটা, হ্যাঁ একদম, টোটাল 5টা ইন্টু 100, তাহলে 20%। তাহলে উত্তর কত এসছে? অপশন বি কারেক্ট, উত্তর অপশন বি কারেক্ট, উত্তর অপশন বি কারেক্ট। ওয়ান বাই 1+4 করে দেখতে পারো তোমরা মনে রাখার জন্য, ঠিক আছে? তো এইটা আলাদা প্যাটার্ন, একটু দেখে রাখবে, এরকম একটা প্যাটার্ন কিন্তু চলে আসতেই পারে। আচ্ছা, আর একটা আমি খুব সহজ এরকম একটা করিয়ে দিয়েছি, হোমওয়ার্ক দিয়ে দিলাম, হোমওয়ার্ক গুলোই কিন্তু তোমার প্র্যাকটিস সেট হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এবারে যেটা বলবো, এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা মনে আছে তোমাদের? লাস্ট কয়েক বছরে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকিউলার ফর্মুলা থেকে প্রশ্ন খুব একটা আসেনি, কিন্তু যেই মেনে অনেক সময় এসেছে, আর এবং আগামীতেও আসতে পারে। এম্পিরিক্যাল ফর্মুলা এটা হচ্ছে স্থূল সংকেত, যেটা তোমরা পড়েছিলে, আর হচ্ছে মলিকিউলার ফর্মুলা, আণবিক সংকেত। স্থূল সংকেত ব্যাপারটা কি? একটা কম্পাউন্ডে যে যে উপাদান মৌলগুলো রয়েছে তাদের একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও। আর মলিকিউলার ফর্মুলা বললে আমরা বলবো সেই কম্পাউন্ডার, সেই যৌগের অণুটাতে
একটা অণুতে অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি তারা কতগুলো কি করে রয়েছে, মানে মলিকিউলার ফর্মুলাটা এক্স্যাক্ট নাম্বার অফ অ্যাটমস প্রেজেন্ট, কোন এই মৌলের পরমাণু কতগুলো করে রয়েছে এক্স্যাক্টলি আমরা মলিকিউলার ফর্মুলাতে জানতে পারছি। আর একটা সরল পূর্ণ সংখ্যার অনুপাত থেকে আমরা একটা কম্পাউন্ডের ক্ষেত্রে জাস্ট এম্পিরিক্যাল ফর্মুলা বা স্থূল সংকেতটা পাচ্ছি। ব্যাখ্যার থেকেও ইম্পর্টেন্ট যে প্রসেসটা কি হবে। প্রসেসটা হচ্ছে তোমাকে পার্সেন্টেজ বাই অ্যাটমিক মাস করতে হবে। ম্যাম পার্সেন্টেজ কোথায় পাবো? দিয়ে দেবে। ধরো একটা মলিকিউলে কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, বা ধরো রয়েছে পটাশিয়াম রয়েছে, ক্লোরিন রয়েছে, অক্সিজেন রয়েছে, বা ধরো কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, বা ধরো কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, ক্লোরিন রয়েছে, বা ধরো এম রয়েছে, এক্স রয়েছে, যাই হোক বলে দিক, তোমাকে সবকটার পার্সেন্টেজ বলে দেবে। যদি না দেয় একটা দিল, ধরো এখানে দিল এইটা, এটা 64% রয়েছে, বাকিটা এক্স, তো কি তো কি টোটাল তো 100, বাকিটা ধরো এই দুটো তোমাকে বলে দিয়েছে, বাকিটা এইটাই, বাকিটার গল্প তো অনেক সময় দিয়ে দেয়, কিছুই না, এই দুটো যা দেবে যোগ করে 100 থেকে বিয়োগ করলে আর একটা, এই দুটো দেওয়া আছে, বাকিটা নাইট্রোজেন, যা দেবে যোগ করে 100 থেকে বিয়োগ করবে, সব দিয়ে দিলে মিটে গেল, না দিলে একটা স্টেপ করতে হবে। বাকিটার গল্পে এলে আমরা বাকিদের যোগ করে 100 থেকে বিয়োগ করে দেবো, তাহলেই বাকিটা আমাদের পকেটে আসবে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? সব রেকর্ডেড থাকবে। ক্লাসে মজা আসছে কি? মজা মানে কি? মজা মানে গজা খেয়ে ঘুমানো নয়, মজা মানে ইয়েস সেই এন্থুটা পাচ্ছি, পরিশ্রম করবো এবার, সেই ব্যাপারটা ফিল হচ্ছে কি? রানা, পার্সেন্টেজ বাই অ্যাটমিক মাস থেকে তোমাকে যেটা করতে হবে, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, সরল পূর্ণ সংখ্যার অনুপাত, সেখান থেকে তুমি ইএফ এম্পিরিক্যাল ফর্মুলা পাবে, অ্যান্ড মলিকিউলার ফর্মুলা সমান এম্পিরিক্যাল ফর্মুলা হোল এন, বা এন ইন্টুও লিখতে পারো, হোয়ার এন সমান মলিকিউলার ফর্মুলা মাস সমান এম্পিরিক্যাল ফর্মুলা মাস। বারবার বলছি, প্রিপারেশন কম্পিটিটিভ পরীক্ষা নিচ্ছ, ডাব্লিউবিজেই পরীক্ষা নিচ্ছ, তাই জন্য এই ছোট ছোট ফর্মে লিখছি, সব কিন্তু এখানে মেনশন করা আছে। এটা ইএফ, এটা এমএফ। এমএফএম মলিকিউলার ফর্মুলা মাস, মলিকিউলার ফর্মুলা মাস মানে কি ম্যাম? আরে মলিকিউলার ফর্মুলার যে মাসটা তুমি ক্যালকুলেট করবে, দ্যাট ইজ নাথিং বাট মলিকিউলার মাস, এটাই তো মলিকিউলার মাস। আর এম্পিরিক্যাল ফর্মুলা মাসটা কি? একটা এম্পিরিক্যাল ফর্মুলা তুমি পাবে, সেখান থেকে তুমি যেভাবে মলিকিউলার মাস ক্যালকুলেট কর সেভাবেই মাসটা ক্যালকুলেট করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রসেস। আমি ডাইরেক্টলি একটা এক্সাম্পলে চলে যাই, মানে একটা কোয়েশ্চেন, যেই মেনের কোয়েশ্চেন এটা, যেই মেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা প্র্যাকটিসটা করে ফেলি। ঠিক আছে, জোশ এসে গেছে তো, প্রথম ক্লাসে জোশটা চাই, এরপর আমাদের দৌড়তে হবে। আজকের ক্লাস আমরা শুরু করেছি, আস্তে আস্তে স্পিড আপ করবো, দৌড়বো দৌড়বো দৌড়বো, জান লড়িয়ে দিতে হবে, জান লড়িয়ে দিতে হবে। ঠিক আছে, ম্যাথ প্র্যাকটিস করো, ফিজিক্স পড়ো, যেখান থেকেই পড়ছো, কনসেপ্ট একদম মানে কি বলবো রন্ধ্রে রন্ধ্রে নিয়ে নাও, আর প্র্যাকটিস, হিউজ প্র্যাকটিস। টার্গেট রাখো আজকে আমি 150টা প্রশ্ন প্র্যাকটিস করবো, চলো টার্গেট অ্যাচিভ করতেই হবে। আজ যদি 10টা কম হয়, পরের দিন 10টা ম্যানেজ, 150 প্লাস 10, এইভাবে পরিশ্রম করলে কেরিয়ার সেট। ঠিক আছে, 70 দিনের পরিশ্রম কেরিয়ার সেট করবে। সোম মঙ্গল শুক্র বোধ হয় না ডাব্লিউবিজির ক্লাস রুটিনটা, ভাই আর বহনো, এপ্রিলে পরীক্ষা হবে বলে 3 দিন সপ্তাহে দিয়ে দিয়েছিলাম, এইবারে 1 মাস বেড়ে গেছে, আপাতত 3 দিনই চলবে। ঠিক আছে, এপ্রিল পর্যন্ত 3 দিন চলুক, তারপরে প্রয়োজন অনুযায়ী দেখা যাবে। ও পরে দি বাংলাতে জানার জন্য একটু অসুবিধা হতে পারে। কম্পাউন্ড এ, একটা কম্পাউন্ড, এটা
কম্পাউন্ড এ কন্টেন্স 8.7% হাইড্রোজেন। আচ্ছা হাইড্রোজেন বলছে, পার্সেন্টেজ গুলো কি কি বলছে দেখো, 8.7%। আচ্ছা কার্বন, আচ্ছা চলো কার্বনটাকে উপরে লিখি, 74%। হাইড্রোজেন বলছে 8.7%, আর 17.3। আর যারা এই ল্যাঙ্গুয়েজ ইস্যুর কথা যাদের একটু হচ্ছে, কিছু অসুবিধাই হবে না, দুদিন প্র্যাকটিস করবে দেখবে ইংরেজিতে পড়ে সব বুঝে যাচ্ছে, ও কোনো ব্যাপার নয়, এরপরে কিন্তু ইংলিশটা লাগবেই লাগবে। 17.3%, এইগুলো বলে দিয়েছে, এই তোমার পার্সেন্টেজ বলে দিয়েছে। আর কি বলেছে, মলিকিউলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড ইজ, ও মলিকিউলার ফর্মুলা জানতে চেয়েছে, কি করে পাবো, আগে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা বের করব, তারপরে এগোবো। তো আমাদের পরের ধাপ ছিল পার্সেন্টেজ বাই অ্যাটমিক মাস, আমি প্রসেসটা লিখে দিয়েছি। তারপরে আমরা কি করব, সরল পূর্ণ সংখ্যার অনুপাত, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও, সরল পূর্ণ সংখ্যার অনুপাত, ওখানে আমি সিম্পলেস্ট হোল নাম্বার রেশিওটা লিখে দিয়েছি, এই যে সেই জন্য এখানে একটু বাংলা লিখলাম, ঠিক আছে। তো কি করবে, পার্সেন্টেজ 74 বাই অ্যাটমিক মাস, তো অ্যাটমিক মাস গুলো কত, এখানে 12, এখানে 1, এখানে 14, এটা 1, এটা হচ্ছে 14। এখানে কিন্তু একটু অ্যাপ্রক্সিমেশনে যেতে হয়, একটু অ্যাপ্রক্সিমেশনে যেতে হবে, ঠিক আছে। দেখো প্রথম আমরা এটাকে কি বলছি, 6 বারম 72, 72, তারপরে 6 ভাগ করো না বাচ্চা বেলাকার মতো, 6 বারম 72, 2, 12 একে 12, ঠিক আছে, 6.1 সামথিং আছে নাকি, 12 একে 12, 8, তারপরে আবার 6 বারম 72, ঠিক আছে, 6.1 সামথিং লিখছি আমি, এটা 8.7, এটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং হবে, 14 একে 14, 14 দুগুণে 28, 1.2 সামথিং। এবারে সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও কি করে আসা যায় বলো, সিম্পলেস্ট হোল নাম্বার রেশিও কি করে আসা যায়, তোমরা নিশ্চয়ই এগুলো ছোটবেলা থেকে পড়ে এসছো, আমি একটু মনে করাই। ধরো তোমাকে বলছে 24 রয়েছে, তারপর রয়েছে 8 রয়েছে, তারপরে রয়েছে 56 রয়েছে, আমি একটা পূর্ণ সংখ্যা দিয়েই বোঝাচ্ছি। সরল পূর্ণ সংখ্যার অনুপাত করতে গেলে অনুপাতে তুমি কি করো, 3 আষ্টে 24, 8 একে 8, 7 আষ্টে 56, এরকম করো তো, কি করে করো, সব থেকে ছোট যে সেটা দিয়ে ভাগ করো, হ্যাঁ কি না, সব থেকে ছোট যে সেটা দিয়ে ভাগ করো, তাই তো, এখানেও তাই করো। কি করবো, 6.1 বাই 1.2, সব থেকে ছোট এটা, তাহলে 8.7 বাই 1.2, 1.2 বাই 1.2, তাহলে এটা মোটামুটি 5 করে নেবো, 5 বারম 60, এটা 8 বারম 96, আচ্ছা 7 বারম 84, চলো 7, এটা 1, তাহলে C5H7N এটা কি, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, এটা এটা এম্পিরিক, এখানে তুমি সব থেকে স্মলটা দিয়ে ভাগ করবে, এখানে তুমি সব থেকে স্মলটা দিয়ে ভাগ করবে, আমি ওটা বোঝানোর জন্য ওই এক্সাম্পলটা ওইভাবে বললাম, ঠিক আছে। এখানে লসাগু গসাগুর গল্পতে যাওয়ারই দরকার নেই, সব থেকে স্মল দিয়ে ভাগ করবে, অ্যাপ্রক্সিমেশনে আসবে যাতে পূর্ণ সংখ্যা আসা যায়। কোথাও ধরো এরকম এলো 1, 1.5 এবং 1, ধরো এরকম এলো, একে পূর্ণ সংখ্যা কি করে করবে, সবাইকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 2, 3, 1.5 ইন্টু 2, 3, এটা 2, ঠিক আছে, এইভাবে জিনিসগুলোকে করবে এবং কিছু প্র্যাকটিস করলে আইডিয়া চলে আসবে। এবারে আমরা বলছি n সমান মলিকিউলার ফর্মুলা মাস বাই এম্পিরিক্যাল ফর্মুলা মাস, এম্পিরিক্যাল ফর্মুলা মাস, এম্পিরিক্যাল ফর্মুলা মাস এখান থেকে পাবো, এম্পিরিক্যাল ফর্মুলা মাস, 5টা কার্বন 5 বারম 60, 7টা হাইড্রোজেন 7 একে 7, একটা নাইট্রোজেন 5 বারম 60, 67 আর 10 77, 78, 79, 80, 81, মলিকিউলার ফর্মুলা মাস এই যে দিয়ে দিয়েছে, এইটা তোমার গিভেন না থাকলে তুমি পারবে না এন বার করতে বাবু, এইটা তোমার গিভেন আছে, এইটাই হচ্ছে মলিকিউলার মাস অর্থাৎ মলিকিউলার ফর্মুলা মাস, মোলার মাস। তাহলে এটা তোমাকে কত দিচ্ছে, যে 162 আর তোমার এখানে 81 এসছে,
তাহলে 2 দিয়ে n তোমার 2 বেরোলো। তাহলে মলিকিউলার ফর্মুলা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা হোল n C5H7n হোল 2 অর্থাৎ C10H14n2। অপশন ডি কারেক্ট। এইটা জাস্ট মেথডে ফেলে দিলেই হয়ে যাবে, আর কিছু নেই। ঠিক আছে, করে বললে ওকে। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, একটুখানি আমি স্টয়চিওমেট্রি, লিমিটিং রিএজেন্ট আর কনসেন্ট্রেশন টার্মস এইগুলো আমি কালকে র্যাপ আপ করবো, কারণ স্টয়চিওমেট্রি শুরু করলে, কারণ কাল যদি আমি স্টয়চিওমেট্রি শুরু করে আবার লিমিটিং রিএজেন্ট আলাদাভাবে করি, আবার আমি স্টয়চিওমেট্রি বলবোই, ঠিক আছে, ও আমার স্বভাব বললাম। তো সেই জন্য আজকে আমরা ইকুইভ্যালেন্ট মাসের গল্পটা একটু বলে দিই। তুল্যাঙ্ক ভার, ইকুইভ্যালেন্ট মাস বা ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা বলতেই পারি। তুল্যাঙ্ক ভার, তুল্যাঙ্ক ভার। অনেকে ঘাবড়ায়, বলে যে ম্যাম আপনি ইডব্লিউ লিখেছেন না ইএম লিখেছেন। যেটাই লেখো একই ব্যাপার, তুমি ইএম লিখতে পারো ইকুইভ্যালেন্ট মাস, অথবা তুমি ইডব্লিউ লিখতে পারো। সেই 11 একটা মস্ত বড় সংজ্ঞা পড়েছিল, যতটুকু প্রয়োজনীয় ততটুকু জানার জন্য সবসময় আমরা এটা জানি যে মলিকিউলার মাস বাই এন ফ্যাক্টর, এইটা হচ্ছে এর ফর্মুলা। এবং এটা কার জন্য? এটা ইন কেস অফ মলিকিউলস। যদি অ্যাটম হয় তাহলে অ্যাটমিক মাস বাই এন ফ্যাক্টর। ঠিক আছে, এই এন ফ্যাক্টরটা ডিপেন্ড করে, এন ফ্যাক্টর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এন ফ্যাক্টর হতে পারে। যেমন ধরো কোনো মূলক, মূলকের ক্ষেত্রে আমরা যদি বলি, ধরো কার্বনেট, ধরো আমি বলছি কার্বনেট, এখানে এন ফ্যাক্টর কত? এই যে -2 রয়েছে, অর্থাৎ এখানে এন ফ্যাক্টর এনএফটাই হচ্ছে 2। তাহলে এর ইকুইভ্যালেন্ট মাস কত? ইকুইভ্যালেন্ট মাস তুমি পাবে কার্বন 12, অক্সিজেন 3 16 48 বাই 2, তাহলে 48 প্লাস 12 হবে, সরি 12 প্লাস 3 16 48 বাই 2, 48 আর 10 58 59 60 বাই 2 30। আপত্তি কারণ নেই। এটা বলে রাখলে কালকে আমার নর্মালিটি বলতে সুবিধা হবে। এবারে ওয়েট লাস্টে আমি 5-7 মিনিট আলোচনা করব, তোমরা কে কি বই কিনবে, কি আদৌ করবে পরে বলছি। অ্যাটমের ক্ষেত্রে কিরকম গল্প একটু বলে দিই, এই জায়গাটা তোমার কাজে লাগতে পারে। খুব যে এখান থেকে প্রশ্ন আসে তা নয়, কিন্তু ওই একটা এসে গেল, মিস করা যাবে না, ইম্পর্টেন্ট জায়গায় একটু দেখো। অ্যাটমিক মাস, ধরো অ্যাটম, ধরো আমি বলছি হাইড্রোজেন, ধরো আমি বলছি অক্সিজেন, ধরো আমি বলছি ক্লোরিন, যাকেই বলো। যখনই আমি বলছি অক্সিজেন, অক্সিজেনের তুমি যখনই বলবে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p4। কোনো অ্যাটমের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে তার ভ্যালেন্সি। কোনো অ্যাটমের ক্ষেত্রে, অ্যাটমসের ক্ষেত্রে তার ভ্যালেন্সি কি হবে? ভ্যালেন্সিটা মানে এন ফ্যাক্টরটা অ্যাকচুয়ালি তো ভ্যালেন্সি বা যোজ্যতা, সেটা কি? সেটা হচ্ছে অষ্টক পূর্তির জন্য গৃহীত বা বর্জিত ইলেকট্রন। একদম বাংলায় লিখছি, অষ্টক পূর্তির জন্য গৃহীত বা বর্জিত ইলেকট্রন। গৃহীত বা বর্জিত ইলেকট্রন, কাজে লাগবে এগুলো। ঠিক আছে, তো এখানে লাস্ট কক্ষপথে 6টা আছে, তাহলে আরো 2টো ও চায়, তাই তো, আরো 2টো চায়। তাহলে এই ভ্যালেন্সিটা অক্সিজেনের ক্ষেত্রে কত? 2। তাহলে অক্সিজেনের ইকুইভ্যালেন্ট মাস কত হবে? অ্যাটমিক মাস বাই এন ফ্যাক্টর, এন ফ্যাক্টরটাই 2 পেয়েছো, অ্যাটমিক মাস অক্সিজেনের কত? 16 বাই 2 8। যখনই বলবো O2 মলিকিউল হয়ে গেল। O2 যখন আমি মলিকিউলের কথা বলবো একই থাকবে। মলিকিউলস এর ক্ষেত্রে ধরো O2 বলছি, এর ক্ষেত্রে আমরা কি বলবো? এর ক্ষেত্রে আমরা মলিকিউলার মাস বলবো। মলিকিউলার মাস কত? 32, দুটো অক্সিজেন 16 দুগুণে 32। আচ্ছা, একজনের ক্ষেত্রে যদি 2 হয় ভ্যালেন্সি, তাহলে দুজনের জন্য 2 × 2, 4 8 32, 8ই থাকবে, 8ই থাকবে। হাইড্রোজেন হলে ম্যাম কি হবে? হাইড্রোজেনের ক্ষেত্রে 1s1, তার মানে এ দ্বৈত পূর্তি চাইবে, এ তো আর অষ্টক পূর্তি চাইবে না। অষ্টক পূর্তি ইন জেনারেল বলি, কিছু এক্সেপশন আছে, যারা হিলিয়ামের নিকটবর্তী তারা হিলিয়ামের মতো দ্বৈত পূর্তি ঘটাতে চায়, তোমরা সবাই জানো সেটা। তাহলে এ একটা চাইছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা কি বলবো? যে অ্যাটমিক মাস হচ্ছে এখানে 1 এবং
একটাই চাইছে ও দ্বৈত পূর্তির জন্য, তাহলে এটা 1 হয়ে গেল। যখনই H2 করবে তাহলে 2 হচ্ছে মলিকিউলার মাস, একজনের 1 মানে 1 ইন্টু দুজনের ক্ষেত্রে 1 ইন্টু দুজনের জন্য 2 ইন্টু 1 হয়ে গেল, তাহলে এটা আলটিমেটলি একই আসবে। একটু মজা যদি লেগে থাকে চাপ নেবে না, এই জায়গাটা থেকে অনেক সময় মেটাল হাইড্রাইড, মেটাল ক্লোরাইড, মেটাল সালফেট, মেটাল অক্সাইড এই ধরনের প্রশ্ন আসে, তাই এই জায়গাটা বললাম। কিরকম প্রশ্ন? ধরো আমাদের বলছে মেটাল প্লাস H2 মেটাল হাইড্রাইড তৈরি হচ্ছে, একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি, মেটাল হাইড্রাইড, ঠিক আছে? এবার আমরা দেখো মোলস কখন বলতে পারি জানো? মোল অনুপাতের কথা ব্যাখ্যা আমরা স্টয়কিওমেট্রিতে গিয়ে করব। আমরা যখন একটা ব্যালেন্স ইকুয়েশন থাকে তখন আমরা মোল দিয়ে অঙ্ক করতে পারি, মোলের কথা আমরা ব্যালেন্স ছাড়া বলতে পারি না। একটা প্রপার ইকুয়েশন ব্যালেন্স না করা থাকলে মোলের কাজ নেই, মোল ছাড়া আমরা ব্যালেন্স ইকুয়েশনে মোল ছাড়া হবে না, বা মোল দিয়ে করতে গেলে ব্যালেন্স ইকুয়েশন দরকার। কিন্তু ব্যালেন্স না থাকলেও আমরা ইকুইভ্যালেন্ট দিয়ে সলভটা কিভাবে করি, যে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল সমান কতটা বিক্রিয়া করছে, ঠিক আছে? গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2, গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল হাইড্রাইড। তোমাদের মনে যদি কারোর প্রশ্ন আসে, ম্যাম আপনি মেটাল হাইড্রাইড MH লিখলেন না কেন? কারণ MH হতে পারে, MH2 হতে পারে, সেটা ডিপেন্ড করছে মেটালের কি রকম কি কোন মেটাল রয়েছে, ঠিক আছে? একটু অপেক্ষা করো না, 10 মিনিট অপেক্ষা করো, আগে আমরা ক্লাসের কনসেপ্টগুলো একটু দেখে নিই। তো এইখানে এখন যদি আমরা এই দুটোকে নিই, সবকটা যদি ইকুয়াল বলি, তাহলে এই দুটোকে যখনই আমরা নেব, আমরা গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে পাই জানো? এখানে বলি গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে পাই, আছে এখানে জায়গা নেই, এখানে বলি গ্রাম ইকুইভ্যালেন্ট আমরা নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট কি করে পাই, সমান হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। এটা হচ্ছে নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট পাওয়ার নিয়ম। ঠিক যেরকম নাম্বার অফ মোলস পেতে গেলে আমরা কি করি, মাস বাই মলিকিউলার মাস, সেম ভাবে। হ্যাঁ, এইভাবে মনে রাখবে, ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার অফ মোল সমান মাস বাই মলিকিউলার মাস, নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট হচ্ছে মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। তো এইটুকুনি জায়গা থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি গ্রাম ইকুইভ্যালেন্ট মানে কি, মাস বাই ইকুইভ্যালেন্ট মাস। এটা কার? এটা মেটালের, এটা মেটালের। এই এম গুলো কিন্তু মাস বোঝাচ্ছে, এটা ইকুইভ্যালেন্ট মাস বোঝাচ্ছে। আর এই এমটা কি বোঝাচ্ছে, এই এমটা কিন্তু মেটাল বোঝাচ্ছে, যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি, ঠিক আছে? তাহলে মাস অফ, মাস না লিখে আমি ওয়েট লিখি, অনেক এম গুলিয়ে যাবে, এখানে ওয়েট বলতে মাসকেই ধরা হবে। মাস অফ মেটাল বাই ইকুইভ্যালেন্ট মাসকে শুধু ই লিখছি, ইকুইভ্যালেন্ট মাস অফ মেটাল, সেটাই তো গ্রাম ইকুইভ্যালেন্ট অফ মেটাল, সমান গ্রাম ইকুইভ্যালেন্ট অফ H2 মানে ওয়েট অফ H2 বাই ইকুইভ্যালেন্ট মাস অফ H2। তোমাকে কি জানতে চাইবে, তোমাকে ধরো মেটালের ইকুইভ্যালেন্ট মাসটা জানতে চাইবে, তাহলে তুমি ক্রস করবে, ক্রস করলে তুমি কি পাবে, ইকুইভ্যালেন্ট মাস সমান এটা ইনটু এটা ডিভাইডেড বাই এটা, এটা পাবে। আর এইটা এক্ষুনি আমি বের করে দেখালাম তো তোমাদের, এইটা এক্ষুনি আমি আগের পেজে বের করে দেখালাম, এই যে এইটা এক্ষুনি বের করে দেখালাম তোমাদের। তাহলে এটা অলওয়েজ 1, তাহলে ওয়েট অফ মেটাল বাই ওয়েট অফ H2 গিভেন থাকবে এগুলো তোমার, এটা 1। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ইকুইভ্যালেন্ট মাস অফ মেটাল, এই ইএম আর এই ইএম সেম নয়, এটা ইকুইভ্যালেন্ট মাস, এটা মেটালের ইকুইভ্যালেন্ট মাস, ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার হচ্ছে কিনা বলবে। এবার এই জিনিসটা মেটাল হাইড্রাইড হোক, মেটাল সালফেট হোক, ক্লোরাইড হোক, মানে সবার ক্ষেত্রে করা যায়, কোথাও কাজে লাগলে এই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। বলছে আজকে 12টা পর্যন্ত পড়িয়ে দিই, হ্যাঁ সেই ভালো, নিশ্চয়ই একদিন করবো এরকমটা। ইকুইভ্যালেন্ট মাস আমরা আরো অনেক ক্ষেত্রে ক্যালকুলেট করতে পারি, যেরকম ধরো আমরা কোনো যখন এন ফ্যাক্টরের কথাটা একটু বলি, এন ফ্যাক্টর যেমন ধরো কোনো অ্যাসিড H2SO4, অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর কার, অ্যাসিডের ক্ষেত্রে এন ফ্যাক্টর হচ্ছে তার
অ্যাসিডের ক্ষার গ্রাহিতা মানে কতগুলো H প্লাস সে দান করতে পারে, H প্লাস কতগুলো সে দান করতে পারে। আচ্ছা ভালো কথা, আমি একদম ডাইরেক্ট এক্সাম্পলে দিয়ে দিচ্ছি আর না লিখে। H2SO4 মানে সে দুটো H প্লাস দিতে পারে, তার মানে তার এন ফ্যাক্টর 2। তাহলে H2SO4 এর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে, ইকুইভ্যালেন্ট মাস, এটা একটা মলিকিউল, মলিকিউলের ক্ষেত্রে মলিকিউলার মাস বাই 2, তাহলে এটা 98/2 হিসাব করো। এটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস হচ্ছে সালফার 32 প্লাস 4 16 64, তাহলে 2 প্লাস 32 প্লাস 64, 4 5 6 7 8, আর এটা হচ্ছে 9। ঠিকই করেছি, এ বাবা ম্যাম ঠিক করেছে। ঠিক আছে, এবার যখন বেসের ক্ষেত্রে বলবে যে ক্ষার যেখানে ওইচ মাইনাস দান করা সম্ভব, ধরো আমি বলে দিলাম NaOH, তো NaOH একটাই OH মাইনাস দিতে পারবে, 1 OH মাইনাস দিতে পারবে মানে তার n ফ্যাক্টর 1। ইউ ক্যান ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট মাস। যখন আমরা সল্টের ক্ষেত্রে বলবো লবণ, সল্ট মানে লবণ, সেখানে আমরা বলবো হয় টোটাল পজিটিভ চার্জ নেবে অন ক্যাটায়ন, টোটাল পজিটিভ অন ক্যাটায়ন, টোটাল পজিটিভ চার্জ অন ক্যাটায়ন, অথবা অথবা টোটাল নেগেটিভ চার্জ অন অ্যানায়ন, যে কোনো একটা নেবে, দুজনকে নিয়ে গন্ডগোল পাকানোর দরকার নেই। ধরো Al2SO4 হল, তো ডিসোসিয়েট করবে 2 অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3 SO4 2 মাইনাস, যে কোনো সল্ট আয়নে বিয়োজিত হলে তার টোটাল পজিটিভ অন ক্যাটায়ন অবশ্যই টোটাল নেগেটিভ অন অ্যানায়ন, টোটাল পজিটিভ অন ক্যাটায়ন সবসময় ইকুয়াল হবে টোটাল নেগেটিভ অন অ্যানায়ন। কেন? কারণ সেই জন্যই সল্টটা নিউট্রাল ছিল। কিরম, যেরকম দেখো এখানে একটা অ্যালুমিনিয়ামে 3 প্লাস, কিন্তু দুটো মানে 2 ইন্টু প্লাস 3 টোটাল প্লাস 6, এটা একজনের -2, দুজনে তিনজন মানে -6, ওভারঅল নিউট্রাল। এবার এন ফ্যাক্টরে আমরা প্লাস মাইনাস বসাই না, তাহলে এটার ক্ষেত্রে এন ফ্যাক্টর কত হবে, এটার ক্ষেত্রে এন ফ্যাক্টর হবে 6। সে তুমি এটা নাও অর এটা নাও, অরটা খুব ইম্পর্টেন্ট। রেডক্স রিঅ্যাকশন যখন হয়, রেডক্স রিঅ্যাকশন যখন হয়, রেডক্স রিঅ্যাকশনের ক্ষেত্রে আমরা কি করি না, রেডক্স মানে কি, জারণ বিজারণ ঘটবে, তো জারণ বিজারণে ইলেকট্রন কত মোল আদান প্রদান হচ্ছে, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন ইনভলভস, কত মোল ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন, অ্যাকচুয়ালি মোলটাকে আমরা নাম্বার অফ অনেক সময় বলে থাকি, নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস ইনভলভড ইন অক্সিডেশন অর রিডাকশন। এবার ইনভলভড কেন বলা হচ্ছে, কারণ অক্সিডেশন হলে বর্জন হবে, রিডাকশন হলে গ্রহণ হবে। ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে নাম্বার অফ মোলস অফ ইলেকট্রন ইনভলভড, যেটাকে আমরা এন ফ্যাক্টর বলি। ঠিক আছে, যেমন ধরো KMnO4 অ্যাসিডিক মিডিয়াম যখন, তখন MnO4 মাইনাস Mn2 প্লাসে পরিণত হয়, পুরোটা আমরা রেডক্স প্র্যাকটিসের সময় দেখব। তো +7 থেকে +2, তার মানে এখানে 5টা ইলেকট্রনের আদান প্রদান আছে, তাহলে এখানে এন ফ্যাক্টর কত হয়ে যায়, এখানে 5 হয়ে যায়। তাহলে KMnO4 এর তুল্যাঙ্ক ভার যখন আমরা অ্যাসিডিক মিডিয়ামে বের করব, তখন KMnO4 এর মলিকিউলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর 5 করব। ক্লিয়ার হয়েছে গো, ক্লিয়ার হয়েছে? আমরা যখনই KMnO4 অ্যাসিডিক মিডিয়াম, বারবার বলছি হ্যাঁ, KMnO4 ক্ষারীয় মিডিয়ামেও কিন্তু দেখায়, সেটা কিন্তু Mn2 প্লাস হয় না, অন্য হয়। এখানে যখনই আমরা তুল্যাঙ্ক ভার বের করতে যাব, মলিকিউলার মাস ডিভাইডেড বাই এন ফ্যাক্টর হিসেবে ওখানে 5 বসবে। তো নাম্বার অফ মোলস অফ ইলেকট্রনস ইনভলভ, কত মোল ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে, এই সবগুলো ইলেকট্রোকেমিস্ট্রিতেও থাকে, ডি&এফ ব্লকেও থাকে এবং রেডক্সেও থাকে। তাই এগুলো নিয়ে এখনো মাথা ঘামানোর দরকার নেই, এগুলো পরে পরে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, চলো আগের স্লাইড এটা। অনেক সময় মেটাল হাইড্রাইড দিয়ে প্রশ্ন আসে, অনেক সময় আসেনি খুব একটা, খুব যে এসেছে তা বলছি না, কিন্তু আসতে পারে, এটা একটা অন্যরকম প্যাটার্ন, যেটা অনেক স্টুডেন্টের শক্ত মনে হয়। আমি বলে দিলাম ইকুইভ্যালেন্ট মাসের টপিক থেকে এলে এই জায়গাটা একটা ইম্পর্টেন্ট জায়গা, সেই জন্য এটা বলে রাখলাম। কিছুই না, কোন রিয়াকশনকে আমরা ইকুয়াল করে লিখছি উইদাউট ব্যালেন্সিং, আমরা গ্রাম ইকুইভ্যালেন্টের সাহায্য নিলে এইভাবে ইকুয়াল লিখতে পারি, মোলস দিয়ে করতে পারবো না, মোলস লিখতে গেলে আমাদের ব্যালেন্স ইকুয়েশন দরকার। ঠিক আছে, বাকি যেটা বললাম আর একবার পরে শুনে নেবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা,
তোমাদেরকে স্টয়চিওমেট্রি এবং কনসেন্ট্রেশন লিমিটিং রিয়েজেন্ট রিলেটেড অঙ্কগুলো আমি আগামীকাল করাবো, এবং আগামীকাল আরো স্পিডে করতে হবে। এই প্রশ্নটা আমি তোমাদের, এই প্রশ্ন দুটো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, দাঁড়াও হোমওয়ার্কে অ্যাড করছি। তারপর 5 মিনিট তোমাদের সাথে কথা বলবো, একটু কেউ যাবে না এখন। আচ্ছা, পরে আমি পেজ অ্যারেঞ্জ করছি, আপাতত তোমাদের সাথে কথা বলি। এটা আর একটা হোমওয়ার্ক, কতগুলো টোটাল হোমওয়ার্ক দিলাম, তারা উত্তর করবে। আমি তোমাদের কোয়েশ্চেন সলভ করার অ্যাপ্রোচ বোঝাবো, আমি তোমাদের কনসেপ্ট বোঝাবো, কন্টেন্ট দেব, কিন্তু বুঝতে পারছো কি কতটা লেভেলে প্র্যাকটিস করতে হবে। আজকের এই ক্লাস অনেকে 100% বুঝেছে, কিন্তু তার সংখ্যা কম, আমি এটুকু বলতে পারি। অনেকের 90%, অনেকে 80%, কিন্তু ম্যাক্সিমাম লোকজন আছে বিলো 60। তো প্রচুর প্র্যাকটিস করতে হবে নিজের অধ্যাবসায়। এরম ভাববে না যে আমার মাথাটা মোটা আর বাকিদের বিশাল শার্প, তাই আমি পারছি না বাকিরা পারছে। তোমাদের কার কতটা আইকিউ বা মেধা তাই সেই গল্পেতে যাওয়ারই দরকার নেই। পরিশ্রম অনেক সময় মেধাকে টক্কর দিতে পারে, এরকম ভুরি ভুরি এক্সাম্পল সমস্ত কম্পিটিটিভ এক্সামে আমরা অনেক সময় পাই। সাকসেসের গল্প তখনই উঠে আসে, স্ট্রাগলের গল্প তখনই উঠে আসে যখন সে সাকসেস পায়। অনেক সাকসেস পায় না বলে স্ট্রাগলটা আর প্রকাশ্যে আসে না, কিন্তু তোমাদের স্ট্রাগলটা প্রকাশ্যে আসুক আজ থেকে কয়েক মাস বাদে। সেই অনুযায়ী নিজের মন মানসিকতা ঠিক করো, নিজের বাবা মায়ের কথা ভাবো, এবং নিজেকে মোটিভেট করো যে নিজের কেরিয়ারটা সেট করতে গেলে এই কয়েকটা দিন, কেবল এই কয়েকটা দিন কতটা পরিশ্রম করতে হবে, ব্যাস ফাটিয়ে পরীক্ষা করো, এই ফাটিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, চলো, বহু কথা বললাম। সত্যি বলতে ক্লাস নিয়ে আলাদাই মজা এসে গেছে, আলাদাই লেভেল ভাই, আলাদাই লেভেল। নো ডিস্ট্রাকশন, অসাধারণ ক্লাস। প্রথমেই বলেছিলাম স্টুডিওতে একটু কাজ হচ্ছে, কিছু প্রবলেম হতে পারে, বাট ঝমাঝম মানে দারুণ। তো রাধে রাধে, খুব ভালো লাগলো ক্লাস নিয়ে। সবাই ভালো করে প্র্যাকটিস করো, জোর কদমে একবার হ্যাঁ ম্যাম পারবই, ক্লাসটা আবার শুনবে, রেকর্ডেড হয়তো এক্ষুনি থেকে যাবে বা একটু টাইম লাগতে পারে, হুড়োহুড়ি করবে না, রেকর্ডেড থাকবেই থাকবে। যা আজকের ক্লাসের প্র্যাকটিস করার জন্য দিলাম এবং যা করালাম আর যা বললাম সব করে এসো, কালই কিন্তু ক্লাস আছে, তাই সময় নষ্ট করবে না। ঠিক আছে, নিজেকে একটা ভালো জায়গায় দেখতে হলে, ঠিক আছে, নিজেকে কিন্তু খাটতে হবে, এমনি এমনি কিছু পাওয়া যায় না। জোশ, ফুল জোশ, ইয়েস ম্যাম পারবই। ক্লাস ভালো লেগেছে? ক্লাস ভালো লেগেছে? হ্যাঁ, বইয়ের কথা, হ্যাঁ বইয়ের কথা, এই তো ভুলে গেছিলাম। দেখো, প্রচুর পাবলিশার্সের বই অ্যাভেলেবেল, আমি একটাকে সিলেক্ট করে বলতে পারবো না, মানে এডিটিং হচ্ছে, আলাদা এডিশনে আরো মডিফাই হচ্ছে, টপিক ওয়াইজ কোয়েশ্চেন আরো বাড়ানো হচ্ছে, পিওয়াইকিউ অ্যাড করা হচ্ছে। যে কোনো একটা ভালো প্র্যাকটিস বুক যদি কলেজ স্ট্রিট গিয়ে কেনো বা যদি অনলাইনেও কেনো, যেভাবেই করো একটা ভালো মোটামুটি দেখে শুনে কিনে নাও। আর পিওয়াইকিউর বই সেখানে যাই নাও পিওয়াইকিউ ভালোই থাকবে, মানে সেমই থাকবে। ঠিক আছে, তো দেখে শুনে একটা বই নিয়ে নিতে পারো, এখানে কোনো কিছু আলাদা বলার নেই, নিজেরা এটুকু বুঝতে পারবে। যেই মেন লেভেলের একটা প্র্যাকটিস নিয়ে নিতে পারো যদি সম্ভব হয়। ঠিক আছে, বাকি পিওয়াইকিউ এমনি গুগল করলেও পাওয়া যায়, তবে একটা বই রাখলে সেটা বেটার প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, তাই বই নিয়ে মাথা খারাপ না করে যেটা ভালো মনে হচ্ছে একটু বাছাই করে কিনে নাও। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে। শুধু নিজের পরিশ্রমটাকে অনেক গুণ বাড়িয়ে দাও। ঠিক আছে, একদম নিজেকে একটা ঘরে আইসোলেট করো, খাওয়া দাওয়া ঘুম, বাড়ির লোকও একদিনের মধ্যে বুঝতে পারবে এ কিছু করে দেখাবে, দেখবে সবাই তোমাকে সাপোর্ট করবে মানসিকভাবে, যেটা খেতে চাইবে বানিয়ে দেবে। ঠিক আছে, তো মজা লাগবে একদম, কিন্তু সেটা করে দেখাতে হবে। ঠিক আছে, চলো আজকের মতো যাই, সব চলবে বললাম না, ভালো যে কোনো বই। নিটের পিওয়াইকিউ এখনো অ্যাটাচ করিনি, তবে করে দেব, কোনো অসুবিধা নেই। সব যদি নাও হয় মিলিয়ে মিশিয়ে করাবো। একটা সেশনে কটা প্রশ্ন করাতে পেরেছি গুনে দেখো তো। তো তোমরা পরিশ্রম যে বেশি করলে আমি ম্যাক্সিমাম নাম্বার কোয়েশ্চেন করাতে পারবো। কেন? কারণ তোমরাও সহজে বুঝতে পারো, সহজে নিজে সেটা ধরে নিতে পারো।
তোমরা একটা কোয়েশ্চেন যতক্ষণ না বুঝছো আমি পরেরটা দিতে পারছি না। তো একদিনে অন্তত আমাকে 25টা কোয়েশ্চেন করতে দিতে হবে, কিন্তু সেটা কি আজ পেরেছি? পারিনি। ঠিক আছে। তো এরপরে অনেক বড় চ্যাপ্টারও, খুব বড় হলে 2টো থেকে 3টে, আর নইলে একদিনে একটা চ্যাপ্টার হবে। তো বুঝতে পেরেছো তো, স্পিড কিন্তু বাড়াতে হবে। তাই কাল থেকে একটু স্পিড আপ করে নিজেকে রেডি করে ক্লাসে আসবে। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। যতবার খুশি ক্লাস রেকর্ডেড দেখবে, নোটস পেয়ে যাবে, প্র্যাকটিস করবে, নিজের খাতায় নিজে বারবার প্র্যাকটিস করবে, পরিশ্রম করবে। আর ইয়েস, আগামীকাল আবার দেখা হবে। রাধে রাধে, থ্যাংক ইউ।